হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, কয় টাকা দেওয়া লাগবে ওটা ক্লিয়ার বললে আমি তাদেরকে বলতাম। 15। আচ্ছা, আমি আলাপ করি, আলাপ করে আমি আগামীকাল। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কে কোথা থেকে যুক্ত আছেন, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। ওকে, ফেল করার কি যন্ত্রণা, কি কষ্ট যে সকল শিক্ষার্থী এইবার লিখিত পরীক্ষায় ফেল করেছে তাদের কাছে যে আপনি একটু বুঝতে চেষ্টা করবেন যে ফেল করার যে যন্ত্রণা, কষ্ট। যে সকল শিক্ষার্থী আপনার কাছের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন এই যে কষ্ট। এখন তাদের মনে তারা একটাই চিন্তা করে, ইস আরেকটু যদি ভালো করে পড়তাম, আরেকটু যদি পরিশ্রম করতাম তাহলে কিন্তু এই যে স্বপ্নটা আমার পূরণ হয়ে যেত। এই যে ফেলটা কেন করতে হবে? আপনার সামনে একটা সুবর্ণ সুযোগ আছে। এই দেখেন এইবারে অ্যাডভোকেট হলো প্রায় 7,900 কত জানি, প্রায় 8,000-এর কাছাকাছি। অ্যাকচুয়ালি আমি মনে করি যে সকল শিক্ষার্থী পরিশ্রমী, সবার কথা বলি না, আমি আমার নিজের কথাই বলি, যারা আমার এখানে পড়েছেন, যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাসগুলো করেছেন, যে সকল শিক্ষার্থী নিয়মিত পরীক্ষা আমার গাইডলাইনগুলো মেনে চলেছেন, অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছেন, তারা নিঃসন্দেহ ইনশাল্লাহ পাশ করেছেন। অনেক দুর্বল শিক্ষার্থী আমার এখানে পড়েছে, তারাও আজ আইনজীবী। অনেক দুর্বল শিক্ষার্থী এখানে আছে। আবার দেখেন 2-1 অনেক ট্যালেন্ট, সব কিছু পারে, অনেক ভালো স্টুডেন্ট ছিল, তারা ফেল করে বসছে। এরকমও হয়। সো কিছু ভাগ্যের উপরও নির্ভরশীল। তো আমি যে কথাটা আপনাদের বলবো, সময় আছে 1 মাস। এই 1 মাসের মধ্যে আপনাকে পাশ করার জন্য, অর্থাৎ আপনি যেন 100% 70 নাম্বার কোনোভাবে আপনার কেটে না যায়, অর্থাৎ 100 নাম্বারের চাইতে আপনার 70 নাম্বার পাওয়া বেটার। আমি 100 আমার কমন পড়ার দরকার নাই, আমি ভালোভাবে 100% ভাবে আমি যেন 70 থেকে 75 পিওরভাবে, মানে যেটা আমার একদম ভুল নাই, একদম ভুল ত্রুটি মুক্ত, এরকমভাবে যেন আমি কি করতে পারি, পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো করতে পারি। সো তারই ধারাবাহিকতায় আমরা আমাদের যে রিভিশন ব্যাচ আজ
ইনশাল্লাহ শুরু করলাম। আমাদের এই রিভিশন ব্যাচের প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পাস করতেই হবে আমাদের ইনশাল্লাহ। এখানে পাস করতে হবে। পাস করার জন্য যেভাবে কোন কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ বেসিকটা জানবো, স্যারের গাইডলাইন মেনে চলবো, স্যারের দিক নির্দেশনা মেনে চলবো, নিয়মিতভাবে কঠোর পরিশ্রম করতে হবে, পড়ব। আমি দেখেন অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো টিচার এসে যদি আপনাকে ক্লাস করায়, আপনি পড়লেন না, এটা তো এমন কোনো ওষুধ না যে আমি আপনাকে খাওয়িয়ে দেব বা ইনজেকশন দিয়ে দেব আপনি পাস করে ফেলবেন, এটা তা না। আপনাকে কি করতে হবে? কঠোর পরিশ্রমের মধ্যে এই সাধনাটা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে একটা সাধনা। আমি মনে করি আপনারা সবাই যারা আছেন আসলে কেউ এখানে শিশু না বা বাচ্চা না যে আমি বুঝিয়ে দেব, এটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন, বুঝেন। আমার একটাই থাকবে, অনেকে আমার এখানে সিনিয়র আছেন, বয়সে বেশি হবেন, বা অনেকে জুনিয়র আছেন, সবার উদ্দেশ্যে বলি, একটা মাস সকল কিছু থেকে দূরে রেখে বইয়ের সাথে একটা সম্পর্ক গড়ে তুলুন। আপনার লক্ষ্য, আপনি এখন স্টুডেন্ট, আপনি শিক্ষার্থী, আপনাকে পাস করতে হবে। নিয়মিতভাবে সকল কাজ দূরে রেখে, সকল কিছু ফেসবুক থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব, পরিবারের যে কাজগুলো অন্য কেউকে দিয়ে করান, অন্য কোনো লোক দিয়ে করান। বাজার করা লাগে, আপনার যে কোনো একজন লোক আছে বাড়িতে, তাকে দিয়ে করান। 1 মাস মানে 1 মাস হচ্ছে আপনার জীবনের সবচাইতে, আপনার জীবনের আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে এই একটা মাস। আর যদি ফেল করেন, যারা ফেল করছে তাদের কাছে যাওয়ার জন্য আমি বলবো 1 ঘন্টা বা 20 মিনিট তাদের উপলব্ধি, যে সকল শিক্ষার্থী ফেল করছে রিসেন্টলি রিটেন পরীক্ষায়, তাদের যে মনের কষ্ট, উপলব্ধি, সেই বিষয়টা একটু অনুভব করার জন্য তাদের সাথে বসবেন 10-20 মিনিট। তাহলে বুঝতে পারবেন পরিশ্রমের মূল্য আছে। তারাই বলবে যে না, আমি যদি আরেকটু ভালো করে পড়তাম তাহলে আমার হয়ে যাইতো। তো আমি মনে করি 1 মাস আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, রাত দিন পরিশ্রম করতে হবে। আমি এই যে রিভিশন ব্যাচ আজ থেকে চালু করলাম, এখানে যেভাবে ক্লাসগুলো হবে, দিনের পড়াটা দিনে শেষ করে ফেলবেন। হয়তো বা এরপরে আর কোনো রিভিশন ক্লাস, মানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা যারা পূর্বের শিক্ষার্থী আছেন 2-3 বারও শেষ করছি না। এখন দেখেন এটাই হচ্ছে শেষবার, শেষ রিভিশন পরীক্ষার আগে। তাই আমরা যে বিষয়টা বা যে সাবজেক্টটা ধরবো, আমি আজকে ধরেন আজকে পড়াবো 1 থেকে 75 পর্যন্ত, যে ধারাগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, সেই ধারাগুলোর বেসিকটা জানাবো। আগামীকাল আপনার কাজটা কি, এই 75 ধারা পর্যন্ত যেভাবেই প্রশ্ন হোক, আমি যে ধারাগুলো পড়াবো আপনি যেন উত্তর করতে পারেন। অর্থাৎ আপনার দিনে বাসায় বসে 1-2 ঘন্টা পড়বেন, লিখবেন, লিখার কোনো বিকল্প নাই। পড়ার পাশাপাশি ধারাগুলো লিখবেন, তাহলে মনে থাকবে। ওকে, সো আর বেশি কথা বলি না কিছু। স্যার, মেয়েদের তো সংসার আছে, সংসারের কাজ তো করতেই হবে। হ্যাঁ, সংসারের কাজ করেন, আমি তো বলি না। সংসারের কাজ তো কয় ঘন্টা করবেন? সকালে রান্না, দুপুরের রান্না, রাতের রান্না, রান্নাটা করেন। পরিবার থেকে ছুটি নেন যে আমি শুধু রান্নাটাই করব, আর বাকি কাজগুলো আমি করতে পারবো না। 1 মাস আমাকে সময় দাও, ঠিক আছে? আর আমার এখানে মেয়েই বেশি, 70% শিক্ষার্থী মেয়ে। ওকে, আর এইবার আমাদের লিখিত পরীক্ষায় যে রেজাল্টটা হলো 70% যারা পাস করছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মেয়ের সংখ্যা বেশি। যাই হোক, আয়েশা সিদ্দিকী নাকি আয়েশা আক্তার যুক্ত আছেন, অনেকে যুক্ত আছেন, সোহাগ মিয়া, চঞ্চল সরকার, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন। স্যার, প্রতিবার মডেল টেস্টের প্রশ্নগুলি নিয়ে ক্লাসের সময় যদি একটু আলোচনা করতেন। হ্যাঁ, করব। প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলে পড়াবো কখন? যেহেতু রিভিশন ক্লাস, আমাদের তো এই 1 মাসের মধ্যে 7টা শেষ করতে হবে। পরীক্ষা হচ্ছে ক্লাসের পরে, আমি প্রশ্নের সমাধানটা দিয়ে দেবো, আপনারা মিলিয়ে যেটা ভুল হবে সেটা আপনারা সংশোধন করে নেবেন। যাই হোক, আমি শুরু করব। সারা সালাম রইল, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আশা যেন পূরণ করতে পারে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্যানাল কোড। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের প্যানাল কোডের প্রথম ক্লাস। প্যানাল কোড কয় সালের আইন, একটু সবাই লিখে ফেলবেন। আমরা ইতিহাস আর জানবো না, অনেক ইতিহাস জেনেছি প্যানাল কোড থেকে, আমরা ইতিহাস সম্পর্কে না যাই।
এখান থেকে প্রশ্ন এখন হয় না, আগে হতো। এই যে প্যানাল কোডের, তবুও আপনি এখান থেকে, এটাই বাস্তব, ঠিক মতো পড়ি নাই বলে আজ হতাশার মাঝে সব বসবাস করছি। এখন যেখানে পড়েছি, যদি আগে পড়তাম তাহলে আরও 3-5 বছর আগে উকিল হতাম। ওকে স্যার, জি আমার তো। আচ্ছা ওকে, এখন দেখেন এখানে যে প্রাসঙ্গিক বিষয় থেকে, ইতিহাস এখন আর পড়াইনি আজকে, হ্যাঁ। এখান থেকে যে বিষয়টা মনে রাখবেন, এটা কত সালে কার্যকর হয়? 1862 সালের 1 জানুয়ারি। এটা মনে রাখতে হবে। 1862 সালের 1 জানুয়ারি, এটা হচ্ছে 45 নং আইন। 1860 সালের 45 নং আইন হচ্ছে আমাদের এই প্যানাল কোড। এটা কার্যকর হয় কত তারিখে? কমেন্ট করে ফেলবেন, মুখস্থ হয়ে যাবে, লেখা হয়ে যাবে। 1 জানুয়ারি 1862 সালে। এখন এই যে প্রথম আইন কমিশন গঠিত হয় কত সালে? 1834 সালে। 1834 সালে প্রথম আইন কমিশন গঠিত হয়। এখানে কয়জন সদস্য ছিল দেখেন তো। প্রথম আইন কমিশন গঠিত হয়, এখানে কমিশনার কে ছিলেন, তারপরে হচ্ছে এখানে চেয়ারম্যান কে ছিলেন, এগুলো একটু দেখে নেবেন। যে চেয়ারম্যান ছিলেন থমাস বেবিংটন ম্যাকলে। থমাস বেবিংটন ম্যাকলে। হ্যাঁ, অবশ্যই মডেল টেস্ট প্রয়োজন আছে। আপনারা যারা আছেন মডেল টেস্ট একটা করে কিনে নেবেন। থমাস বেবিংটন ম্যাকলে হচ্ছেন একজন কি, যিনি হচ্ছেন এই যে প্রথম ভারতীয় আইন কমিশনের চেয়ারম্যান, এবং তার সাথে 3 জন কমিশনার ছিল, JW অ্যান্ডারসন, F মিলেট, JM ম্যাকলয়েড। হ্যাঁ, এই কয়েকটা বিষয় এখান থেকে জেনে নেবেন। আমরা জানি প্যানাল কোডে 511টা ধারা ইতিমধ্যে আছে, 23টা অধ্যায় আছে। 23টা অধ্যায়, 511টা ধারা, এটা তো ইতিমধ্যে পড়াতে মুখস্থ। সো এখন আমরা যে সকল ধারাগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে চলে যাব। আরেকটা বিষয় বলে নিই, আরেকটা বিষয় বারবার বলি, যে সকল শিক্ষার্থী আছেন সবার উদ্দেশ্যে বলি, বিগত সালের প্রশ্নের ধারাগুলো, বিগত সালের প্রশ্নগুলো আমরা একসাথে সমাধান করে যাব। বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব। কোথা থেকে প্রশ্ন করা হয়েছে আমি প্রশ্ন করব, উত্তর করবেন, প্রশ্ন করব, উত্তর করবেন। ইতিমধ্যে কিন্তু আপনাদের পড়া হয়েছে। এটা হচ্ছে রিভিশন। কারণ কি, বিগত সালের প্রশ্ন সমাধানগুলো থেকে দেখবেন 30-35টা প্রশ্ন থাকে, এবং ওই ধারাগুলো থেকেই ব্যাখ্যা, উদাহরণ থেকে, অর্থাৎ মূল কথা হচ্ছে, মূল কথাটা মনে রাখবেন। আবার অনেকেই বলবেন স্যার প্রশ্ন থেকে কি 70% প্রশ্ন থাকবে? না, 70% প্রশ্ন থাকবে কোথা থেকে জানেন? যে ধারাগুলো থেকে প্রশ্ন করা হয়েছে ওই ধারাতেই একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আপনাকে করা হবে। অর্থাৎ বিগত সালের ধারাগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, 70% উত্তর 100% পাবেন। এটা হচ্ছে আমার টেকনিক। কারণ বিগত সালে আপনি লক্ষ্য করেন সেম তাই আসছে। অর্থাৎ এখানে বিগত সালের যে ধারাগুলো, যে আদেশ বিধিগুলো, আমি বারবার বলে থাকি 70% প্রশ্ন থাকবে। সো আমরা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব, পাশাপাশি আমাদের এই রিভিশন ক্লাসে ওই ধারার বেজিকটা জানবো। ওকে, ইনশাল্লাহ। আমি লাইনে ডিস্টার্ব পাচ্ছেন? মধুসূদন দত্ত কই? আমার এখানে তো হাই স্পিডে নেট চলমান। ওকে, তো বিগত সালের প্রশ্নগুলো আমরা দেখে নেব একসাথে। কিছু প্রশ্ন আছে, আমি কমেন্ট করবেন, আপনারা উত্তর করবেন। হ্যাঁ, বই দেখে না, পারেন কিনা ট্রাই করেন। ওকে, 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? 1834 সালের প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? চট করে উত্তর করবেন, আমি অপশন বলবো না, চট করে উত্তর করে ফেলবেন। তারপরে চট করে উত্তর করবেন, চট করে। আমরা প্রশ্নগুলো একদম শিখে যাব, মুখস্থ করে যাব। হ্যাঁ, ওকে। প্যানাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত, আরেকটা প্রশ্ন, প্যানাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত 1834 সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি এবং কমিশনার কে বা কারা ছিলেন? এটাও একটা প্রশ্ন করা হয়েছিল। তাহলে কে বা কারা ছিলেন? এখানে উত্তরটা কি আমি বলে দিচ্ছি, আপনারা লিখে ফেলবেন একবার। সভাপতি লর্ড থমাস বেবিংটন ম্যাকলে, কমিশনার ছিলেন ম্যাকলয়েড, অ্যান্ডারসন এবং মিলেট। ওকে, আরেকটা প্রশ্ন, আমি স্পিডে যাব, প্রশ্নগুলো স্পিডে যাব, আপনারা পারলে উত্তর করে যাবেন। হ্যাঁ, একদম। হ্যাঁ, থমাস বেবিংটন ম্যাকলে। ভাইবা গ্রুপে অ্যাড হতে চাই, সদর ইমরান হোসেন। আমি আপনাকে গ্রুপে বলবো, আর আপনাদের ভাইবার জন্য আমি যে গ্রুপে আপনাদেরকে মাঝে ক্লাসগুলো দেব, গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবেন। কারণ বেসিকটা জানলেই আপনি ভাইবাতে পাস, বেশি কিছু দরকার নাই। হ্যাঁ, তো পরের প্রশ্ন, দণ্ডবিধি প্রণীত হয় কত সালে? দণ্ডবিধি প্রণীত হয় কত সালে? উত্তর করে যাবেন সবাই। হ্যাঁ, সবার উত্তর কিন্তু সঠিক হচ্ছে, কেউ কার্পণ্য করবে না। একবার যখন কমেন্ট করবেন সেটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবার কথা। মনে পড়বেন আর কমেন্ট করবেন। ওকে, এটাই হচ্ছে আমাদের রিভিশন ক্লাসের উদ্দেশ্য।
দণ্ডবিধি প্রণীত হয় কত সালে, তারপরে দণ্ডবিধি কোন ধরনের আইন, এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। কোন ধরনের আইন, যেমন ধরেন দণ্ডবিধি কোন ধরনের আইন, ফৌজদারি কার্যবিধি কোন ধরনের আইন, প্যানাল কোড মানে পড়াচ্ছি, সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন ধরনের আইন, তারপরে হচ্ছে তামাদি আইন, এটা কি ধরনের আইন, কোন ধরনের মানে এটা কি পদ্ধতিগত আইন নাকি প্রসিডিউরাল ল, পদ্ধতি নাকি সাবস্টেন্টিভ ল, মূল আইন। এখন এই যে সাব এবং পদ্ধতি, হ্যাঁ, সাবস্টেন্টিভ এবং সাবস্টেন্টিভ ল এবং আরেকটা কি সাবস্টেন্টিভ এবং আরেকটা কি প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল ল অর্থাৎ প্রসিডিউর, একটা মামলার যে পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে, একটা মামলা কিভাবে পরিচালিত হবে, কিভাবে দায়ের করা হবে, পদ্ধতির কথা যে আইনগুলোতে বলা আছে সেটা হচ্ছে প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন, পদ্ধতিগত আইন। আর সাবস্টেন্টিভ ল হচ্ছে মূল আইন, যে আইনে ব্যাখ্যা, কোনো অধিকার, কোনো বিষয়ের শাস্তির কথা উল্লেখ আছে। যেমন ধরেন সাবস্টেন্টিভ, এখানে দুইটা আইন, আমরা 7টা আইনের মধ্যে 2টা আইন মনে রাখবেন। এখানে আমরা আজকে পড়তেছি প্যানাল কোড, পিসি এবং এসআর অ্যাক্ট। দেখেন টেকনিকটা মনে রাখলে আপনার আর কিচ্ছু লাগবে না। সাবস্টেন্টিভ ল দুইটা, এই দুইটা হচ্ছে প্যানাল কোড এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন। অর্থাৎ এই আইনগুলোতে কোনো অধিকারের বিষয়ে ব্যাখ্যা আছে, কোনো সংজ্ঞা আছে, কোনো শাস্তির সংজ্ঞা আছে, অপরাধের সংজ্ঞা আছে, যেমন প্যানাল কোডে। তাহলে 2টা আইন আপনি মনে রাখলে এখানে ওকে, আর বেশি কিছু না। সাবস্টেন্টিভ মূল আইন, মূল আইন 2টা, প্যানাল কোড সুনির্দিষ্ট, প্যানাল কোড সুনির্দিষ্ট, আর প্রসিডিউরাল ল 4টা, বাকিগুলো প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন, বাকিগুলো পদ্ধতিগত আইন। হ্যাঁ, প্যানাল কোড সুনির্দিষ্ট প্রতিকার, এটি কি, এটি হচ্ছে সাবস্টেন্টিভ ল মানে মূল আইন। সাবস্টেন্টিভ ল মানে মূল আইন, মনে থাকবে। ওকে, তাহলে আমরা আরেকটু রিভিশন করে যাই প্রশ্নগুলো। প্যানাল কোড হলো একটি, ওই যে আরেকটি ওই সেম প্রশ্নটাই, প্যানাল কোড হলো একটি অ্যাডজেক্টিভ ল, প্রসিডিউরাল ল, সাবস্টেন্টিভ ল নাকি প্রিভেন্টিভ ল? কি হবে উত্তর কমেন্ট করে ফেলবেন। ওকে, আবুল কালাম আজাদ, প্যানাল কোড এবং এসআর অ্যাক্ট মূল আইন। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে। হ্যাঁ, অর্থাৎ যেখান থেকে বিগত সালের প্রশ্নগুলো বারবার আসছে, আমরা সেখান থেকে আমাদের কি করব, ওই ধারাটা নিয়ে একটু বেসিকটা বেশি আলোচনা করব। ওকে, এখন দেখেন আমরা 2 ধারা থেকে প্রশ্ন করা হয় না, তবুও 2 ধারাটা জানবো, গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ বাংলাদেশের ভিতরে, এই যে বাংলাদেশ ভিতরে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে এই প্যানাল কোড অনুযায়ী বিচার। প্যানাল কোডের যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে, এই প্যানাল কোডে যে 511টা ধারা আছে, এই 511টা ধারার মধ্যে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে 2 ধারাই বলা হচ্ছে প্যানাল কোডে অনুযায়ী বিচার হবে। 2 ধারা মনে রাখবেন। 3 এবং 4 ধারা দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের বাহিরেকৃত অপরাধের শাস্তি। 3 ধারাতে বলছে বাংলাদেশের বাহিরে সংঘটিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধের শাস্তি। অর্থাৎ এমন একটা অপরাধ করলেন যেটা বাংলাদেশে অপরাধ, আপনি সেটা বাহিরে করলেন, তাহলে বাংলাদেশ আইন বলে সেটা বাংলাদেশের নাগরিক যদি আপনি হয়ে থাকেন তাহলে সেটা কি বিচার করা যাবে। আবার 4 ধারাটা দেখেন, 4 ধারার মূল কথাটা কি? 4 ধারার মূল কথাটা হচ্ছে, এই ধারাতে 2টা বিষয়ের কথা বলা হচ্ছে। বাংলাদেশের বাইরে কোনো বাংলাদেশি নাগরিক যদি কোনো অপরাধ সংগঠন করে এবং বাংলাদেশের কোনো নিবন্ধিত জাহাজ বা বিমান, 4 ধারাতে বলা হচ্ছে 2টা বিষয়ের কথা। বাংলাদেশের কোনো নাগরিক বাহিরে অপরাধ করলে এবং বাংলাদেশের নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত, এই কথাটা মনে রাখবেন। বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ হতে পারে বা কোনো বিমান হতে পারে, বিমান। তাহলে কোনো জাহাজ বা বিমানের ভেতরে, বাংলাদেশের একটা বিমানে আপনি অবস্থান করতেছেন, বাংলাদেশ থেকে আকাশ সীমা অতিক্রান্ত হয়ে ইন্ডিয়া বর্ডার পার দিয়ে ইত্যাদি ইত্যাদি, দেখা যাচ্ছে সৌদি আরবের আকাশে আপনি একটা অপরাধ করলেন, এটা বাংলাদেশের বিমানে চড়ে কিন্তু আপনি করলেন। একটা জাহাজে যাচ্ছেন, বাংলাদেশের বাইরে কিন্তু জাহাজ, কিন্তু ওই জাহাজটা কিন্তু বাংলাদেশের নিবন্ধিত, মানে বাংলাদেশের নিবন্ধিত একটা জাহাজ, অপরাধ করলেন, বাংলাদেশের প্যানাল কোড অনুযায়ী তার বিচার হবে। ওকে, 4 ধারা থেকে 2টা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটার সমাধান করে ফেলি। চলুন, প্রশ্নটা হচ্ছে, যুক্তরাজ্যে বসবাসকারী একজন বাংলাদেশি নাগরিক, অর্থাৎ বাংলাদেশি নাগরিক একজন তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। সে উগান্ডায় একজন ব্যক্তিকে হত্যা করল। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোন আদালতে
এক্স এর বিচার কাজ করতে পারবে যদি তাকে পাওয়া যায়। তাহলে দেখেন আপনার নেটওয়ার্ক প্রবলেম, আমার ঠিকঠাক দেখতে পারতেছি না। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন তো, নেট কি আসলে প্রবলেম নাকি তার কাছে প্রবলেম? হতে পারে আপনার ওই জায়গায় প্রবলেম, তাই না? কিন্তু আমার এখানে তো হাই স্পিডে নেট চলমান। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন নেট প্রবলেম আছে কিনা। কই, এখানে তো খুবই দেখা যাচ্ছে এক্স এর বিচার কাজ করতে পারবে যদি তাকে পাওয়া যায়। তাহলে দেখেন আপনার নেটওয়ার্ক প্রবলেম, আমার ঠিকঠাক দেখতে, এখানে তো কোনো প্রবলেম নাই। আপনারা একটু কমেন্ট করতে, একটু এখানে তো প্রবলেম নাই ভাইয়া। আচ্ছা, এখন যে কথাটা বলতেছি, এখানে যে প্রশ্নটা, বাংলাদেশে তাকে পাওয়া গেলে বাংলাদেশে বিচার কাজ হবে। ওকে, আরেকটা প্রশ্ন করা হয়েছিল, দেখেন, বাংলাদেশি নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে। বাংলাদেশি নাগরিক যুক্তরাজ্যে একটি খুন করলো, ক এর বিচারের শাস্তি কোথায় হবে? বাংলাদেশে বিচার করা যাবে না, বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। বাংলাদেশে দণ্ডবিধি ক এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, বিদেশে অপরাধ করায় বাংলাদেশের, অর্থাৎ সহজ প্রশ্ন হবে, বেসিকটা জানলে সহজ প্রশ্ন, যেভাবে হোক নো প্রবলেম। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। এখন দেখেন দণ্ডবিধির চার ধারা 2-3টা উদাহরণ পড়ে নেবেন। দেখেন, যারা ক্লাস করেন, আমার কাছে যারা যুক্ত হয়েছেন, তাদের সবার উদ্দেশ্যে বলি, বইটা হাতে নিয়ে বসবেন, বইটা বা খাতাটা হাতে নিয়ে বসবেন, কলম নিয়ে বসবেন। আমি যেখানে যেটা বলবো সেটা দাগিয়ে ওইটা পড়বেন। এই যে 4 ধারার 2টা উদাহরণ আছে, একজন বাংলাদেশি নাগরিক, সে জাপানে খুনের অপরাধ সংগঠন করে, বাংলাদেশের যে কোনো স্থানে তার সন্ধান পাওয়া যাবে, খুনের দায়ে তার শাস্তি বিচার হবে। এর মানেটা কি? এই উদাহরণটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এই উদাহরণ থেকে প্রশ্ন করা হয়েছে। সো 4 ধারাটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে, তাই 4 ধারার উদাহরণটা পড়বেন। উদাহরণ পড়লে আপনার প্রশ্ন কমন। ওকে, ঠিক আছে, আমরা 6 ধারাতে চলে যাচ্ছি। 6 ধারা দেখেন কি বলছে। এই বিধির সংজ্ঞাসমূহের অর্থ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে হবে। 6 ধারাটা অনেকে পড়ে না, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। 6 ধারাটা আপনাকে পড়তে হবে। 6 ধারাটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ। যে এই যে বলা হচ্ছে বিধির সংজ্ঞাসমূহ, মানে এই যে দণ্ডবিধি আইনটা আছে, পেনাল কোড, এই যে পেনাল কোড, এই পেনাল কোডের যে অর্থটা কি, এই যে পেনাল কোডের যে সংজ্ঞাগুলোর কথা বলা হচ্ছে, এই সংজ্ঞাগুলোর অর্থ কি হতে হবে? সকল অর্থটা বহন করতে হবে কিসের মাধ্যমে? ব্যতিক্রম, অর্থাৎ চতুর্থ যে অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়ের ব্যতিক্রম এবং আরো কিছু ব্যতিক্রম আছে না, প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে দেখবেন 2-1টা ব্যতিক্রম থাকতে পারে। তো ব্যতিক্রম যেখানে পাবেন, ওই ব্যতিক্রম সাপেক্ষে কিন্তু এই পেনাল কোডের অর্থ বহন করবে, পেনাল কোডে শাস্তি দেওয়া যাবে। আপনি দেখা যাচ্ছে এই যে আমরা 76 থেকে শুরু করে 106 ধারা পেনাল কোডের পড়ব, চতুর্থ অধ্যায়ে পড়ব, এখানে অনেকগুলো ব্যতিক্রমের কথা বলা হচ্ছে। আপনি যখন নিজেকে আত্মরক্ষার জন্য, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে, নিজেকে রক্ষা করতে গিয়ে একজনকে হত্যা করবেন বা তাকে আক্রমণ করবেন, তাকে গুরুতর আঘাত করবেন, এই পেনাল কোডের 100 কয় ধারা? 100 ধারাতে বলা হচ্ছে 100 ধারা, আপনার কোনো অপরাধ হবে না। সো এই যে ব্যতিক্রমগুলোর অর্থ হচ্ছে পেনাল কোড যখন ব্যবহার হবে, এই পেনাল কোডের যখন সংজ্ঞা প্রদান করা হবে বা শাস্তি দেওয়া হবে, অবশ্যই পেনাল কোডের যে ব্যতিক্রমগুলো আছে, ওই ব্যতিক্রমগুলোর শর্ত সাপেক্ষে হতে হবে, পেনাল কোডের শর্ত সাপেক্ষগুলো হতে হবে। ওকে, তাহলে আমরা এক লাফে চলে যাই। 19 ধারা দাগিয়ে রাখেন। 19 ধারা, এখান থেকে দেখেন আমি কিছু ধারার কথা মেনশন করব। এখন কিছু ধারা মেনশন করব, যেমন ধরেন 19, কিছু ধারা মেনশন করব। এইটুকু থেকে যদি প্রশ্ন হয়, প্রশ্ন হতে পারে সংজ্ঞা কোথায় আছে। যেমন ধরেন বিচারক বা জাজ, সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় উল্লেখ আছে, বিচারক বা জাজের সংজ্ঞা পেনাল কোডের কোথায় উল্লেখ আছে। এই সংজ্ঞাগুলো থেকে আপনি প্রশ্ন হতে পারে। সংজ্ঞা মনে রাখবেন, সংজ্ঞা বলতে কোন ধারায় আছে, সংজ্ঞাটা হ্যাঁ কোন ধারায় আছে, পেনাল কোডের কোন ধারায় এই সংজ্ঞাগুলো আছে। যেমন ধরেন 19-এ কি আছে? জাজের সংজ্ঞা মনে রাখবেন। তারপরে দেখেন 19-20 হচ্ছে বিচারালয়, কোর্ট অফ জাস্টিস, বিচারালয়।
সংজ্ঞাগুলো মনে রাখবেন। বিচারালয় সংজ্ঞা কোথায় আছে? 20। তারপরে দেখেন 21 ধারাতে কি আছে? পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মচারী। এগুলো শুধু মনে রাখবেন যে 21 সরকারি কর্মচারী, এখানে 11 শ্রেণীর ব্যক্তি আছে। কয় শ্রেণীর ব্যক্তি? সরকারি কর্মচারী। 11 শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মচারী হিসেবে মনে করা হবে, এটা মনে রাখবেন। তারপরে দেখেন 22 ধারাটা মনে রাখবেন, সংজ্ঞাটা 22 ধারা দেখেন অস্থাবর সম্পত্তি, অস্থাবর মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তির সংজ্ঞা কোথায় আছে? 22 ধারা। তারপরে প্রশ্ন হতে পারে অবৈধ লাভ, হ্যাঁ অবৈধ লাভ, রংফুল গেইন, রংফুল গেইন, রংফুল লস কোথায় আছে? 23 ধারা মনে রাখবেন এইভাবে, ঠিক আছে? হ্যাঁ পাবলিক সার্ভেন্ট, ভেরি গুড। তারপরে দেখেন অসাধুভাবে, ডিসহনেস্টলি, এখানে এই ধারা থেকে দেখেন একটা প্রশ্ন কিভাবে করা হয়েছে, তাহলে বুঝতে পারবেন। এইগুলো সংজ্ঞাটা বলতে মুখস্থ করার দরকার নেই, আপনি শুধু মনে রাখবেন যে জাজের সংজ্ঞা, বিচারকের সংজ্ঞা 19 ধারা, প্যানাল কোডের 21 ধারা কি আছে? সরকারি কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট। 20 ধারাতে বিচারালয়, সংজ্ঞাগুলো কোথায় আছে শুধু মনে রাখবেন, ঠিক আছে? ওকে। অসাধুভাবে, অসাধুভাবে, অসাধুভাবে কোথায় আছে? ডিসঅনেস্টলি। প্রশ্নটা দেখেন প্যানাল কোডের কোন ধারা অনুসারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি কি বলে গণ্য হবে? ক্ষতি সাধনের উদ্দেশ্যে যদি কোনো কিছু করে তাহলে কি হবে? অন্যায়ভাবে, বেআইনিভাবে, অসাধুভাবে বা অবৈধভাবে। অসাধুভাবে হবে, অসাধুভাবে। তাহলে 24 ধারাতে বলা হচ্ছে অসাধুভাবে, সংজ্ঞাটা মনে রাখবেন। 25 ধারাতে বলা হচ্ছে প্রতারণামূলকভাবে, এর সংজ্ঞাটা প্রতারণামূলকভাবে, হ্যাঁ এগুলো মনে রাখবেন শুধু। দলিলের সংজ্ঞাটা কোথায় আছে বলেন তো? এভিডেন্স অ্যাক্টের দলিলের সংজ্ঞা কোথায় আছে? এভিডেন্স অ্যাক্ট। সাক্ষ্য আইনের দলিলের সংজ্ঞা কোথায় আছে? দেখি কে পারেন। ডকুমেন্ট বা দলিলের সংজ্ঞা সাক্ষ্য আইনের কোথায় আছে? সাক্ষ্য আইনের কত ধারায় দলিলের সংজ্ঞা আছে? দুইটা একসাথে শিখে ফেলেন। এবং প্যানাল কোডের কোথায় আছে দেখেন, প্যানাল কোড, প্যানাল কোডের কোথায় আছে দলিলের সংজ্ঞা? প্যানাল কোডের কোথায়? 29। তাহলে সাক্ষ্য আইনের কোথায় আছে কমেন্ট করেন দেখি। 3 ধারা, ভেরি গুড, ভেরি গুড। 3 ধারা, প্যানাল কোডের 3 ধারা। দলিল মানে কি? এটা একটু প্রশ্ন একটু ভিতরে পড়তে হবে এখানে, হ্যাঁ। দলিল কথাটির অর্থ কি? দলিল মানেটা কি এটা একটু পড়বেন, ব্যাখ্যাটা পড়বেন। যে দলিল কথাটি এমন কোনো বস্তুকে বোঝায় যে বস্তুর উপর অক্ষর, সংখ্যা, চিহ্ন, অক্ষর, সংখ্যা, চিহ্ন দ্বারা অথবা অনুরূপ একাধিক উপায়ে প্রকাশিত বা বর্ণিত বিষয়টির সাক্ষ্য বা প্রমাণ হিসেবে উক্ত বস্তুটির প্রস্তুত করা হয়। যা মানে মূল বিষয়টা হচ্ছে দলিল মানে হচ্ছে আপনি দেখা যাচ্ছে একটা চিত্র অঙ্কন করলেন, কোনো চিহ্ন দিলেন, চিহ্ন, কোনো চিহ্ন, একটা ছবি আর্ট করলেন, একটা পাথরের উপর খোদাই করলেন, পাথর, একটা পাথরের উপর খোদাই করলেন, এটাও একটা দলিল। চিহ্ন করা, চিহ্ন, যেমন দুইটা ব্যাখ্যা আছে। 29 ধারা দলিলের ব্যাখ্যা কয়টা? 2টা। দলিলের ব্যাখ্যা কয়টা? এটা মনে রাখেন, দলিলের ব্যাখ্যা কয়টা বলেন তো দেখি, কয়টা দলিলের ব্যাখ্যা আছে? 2টা। দলিলের ব্যাখ্যা কয়টা? 2টা, মনে রাখবেন। দেখেন, ওকে, প্রশ্ন হতে পারে 29 ধারা থেকে দলিলের সংজ্ঞা কোথায় আছে? ডকুমেন্টের সংজ্ঞা প্যানাল কোডের 29 ধারা। কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা দেখেন, কোনো বস্তুর উপর অক্ষর, সংখ্যা, চিহ্নসমূহ গঠন করা হলে অথবা প্রমাণিত কোনো আদালত ব্যবহার করার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে বা কোনো আদালতে ব্যবহৃত হতে পারে কিনা তা বিবেচনাযোগ্য না। মানে 2টা ব্যাখ্যা পড়বেন, এ তো তাও দরকার নাই, এগুলো প্রশ্ন নাও হতে পারে। তারপরে মূল্যবান জামানত, তারপরে হচ্ছে কাজ বা বিচ্যুতি অ্যাক্ট এবং ওমিশন, এইটা থেকে প্রশ্ন হতে পারে। 33 ধারা থেকে প্রশ্ন হতে পারে, অ্যাক্ট এবং ওমিশন, অ্যাক্টের সংজ্ঞা, ওমিশন। 33 ধারাটা দেখবেন, অ্যাক্ট, তারপরে ওমিশন, কাজ এবং বিচ্যুতি, কাজ এবং বিচ্যুতি কোথায় আছে? সংজ্ঞাটা কোথায়? 33। তো এই যে আমি যে ধারাগুলো মেনশন করলাম, বেশি প্যারা নেওয়ার কিছু নাই, সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। আপনি শুধুমাত্র এখান থেকে প্রশ্ন হলে একটা প্রশ্ন হতে পারে, যে ধারাগুলো বললাম 19 ধারা থেকে 33 ধারা মধ্যে যে ধারাগুলো আপনাদেরকে আমি বললাম, 19 ধারা থেকে 33 ধারার মধ্যে যে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞাগুলো শুধু মনে রাখবেন কোন ধারাতে কি বলা আছে। যেমন ধরেন দলিলের সংজ্ঞা কত ধারায় আছে,
ডিসঅনেস্টির সংজ্ঞা কত ধারায় আছে, বিচারকের সংজ্ঞা কত ধারায় আছে, ওমিশনের সংজ্ঞা কত ধারায় আছে, ইত্যাদি ইত্যাদি। এই ধারাগুলো সম্পর্কে শুধু মনে রাখবেন। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাতে চলে যাচ্ছি, জয়েন্ট লায়াবিলিটি বা কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন বা জয়েন্ট লায়াবিলিটি বা যৌথ দায়, যাকে আরেক নামে বলা হয় যৌথ দায়। যৌথ দায়টা কি? যৌথ দায়, এখানে যৌথ দায় মূল বিষয়টা হচ্ছে যখন কোনো ব্যক্তি এক বা একাধিক ব্যক্তি থাকতে হবে, এক বা একাধিক ব্যক্তি কি করতে হবে, একটা পূর্ব পরিকল্পনার মাধ্যমে তারা কি করে, একটা অপরাধমূলক কাজ সংগঠন করে। তাহলে একজন ব্যক্তি যদি এটা করে, সকলেই সেখানে সমানভাবে অপরাধী হবে, দায়ী হবে। অর্থাৎ এখানে আপনাদেরকে মনে রাখবে, দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে একই অভিপ্রায়ে একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে। তাহলে কি বলাচ্ছে, যৌথ দায় মানেটা হচ্ছে যখন এক বা একাধিক, দুই বা ততোধিক ব্যক্তি, একজন হলে হবে না, দুই বা ততোধিক, দুইয়ের অধিক, দুই বা ততোধিক ব্যক্তি যখন পূর্ব পরিকল্পিতভাবে কি করে, একই উদ্দেশ্যে, একটা উদ্দেশ্য থাকতে হবে, পূর্ব পরিকল্পনা থাকতে হবে, দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, তারপরে তাদের অংশগ্রহণের মাধ্যমে একটা অপরাধ সংগঠন হবে। তখন একজন, ধরেন উদাহরণটা আমি এইভাবে দেই, ধরেন এ বি সি ডি, চারজন ব্যক্তি এখানে আছে। চারজন ব্যক্তি তারা একটা পূর্ব পরিকল্পনা করলো যে করিমকে হত্যা করবে, করিমকে হত্যা করবে। এখন তাদের পূর্ব পরিকল্পনা মতো তারা সবাই একত্রিত হলো, ধরেন তার বাড়িতে প্রবেশ করলো, করিমের বাড়িতে প্রবেশ করলো, তারা সবাই করিমের বাড়িতে প্রবেশ করলো। এ নামক ব্যক্তি কি করলো, দরজায় পাহারা দিল, দরজায় পাহারা দিল। বি নামক ব্যক্তি কি করলো, রাস্তায় পাহারা দিল যাতে কেউ না আসে। এখন সি এবং ডি ঘরের ভেতরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে ডি কি করলো, দরজা বন্ধ করে দিল। সি কি করলো, তার পিস্তল দিয়ে করিমকে গুলি করে হত্যা করলো। মূলত সি নামক ব্যক্তি কিন্তু এখানে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করলো করিমকে। এখন দেখেন এখানে আরো যে তিনজন আছে, এ বি ডি, আরো তিনজন ব্যক্তি আছে, তারা কিন্তু সরাসরি গুলিটা করে নাই, গুলিটা করলো কে, সি নামক ব্যক্তি। তাহলে তাদের কিন্তু একটা পূর্ব পরিকল্পনা ছিল যে হ্যাঁ আমরা করিমকে হত্যা করব, এবং তাদের কি একটা উদ্দেশ্য ছিল, পূর্ব পরিকল্পনা ছিল। এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্য, অপরাধটা সংগঠন করার জন্য তারা কি করলো, করিমের বাড়িতে গেল, কেউ রাস্তায় পাহারা দিল, কেউ দরজায় পাহারা দিল, কেউ বা প্রবেশ করলো, আরেকজন গুলি করলো। এই যে তাদের যে সকলের একটা উদ্দেশ্য কিন্তু এখানে বাস্তবায়ন হলো। এই যে সকলের উদ্দেশ্য যখন বাস্তবায়ন হলো, তখন এই যে গুলি করলো সি, এখানে বলা হচ্ছে এই 34 ধারাতে যৌথ দায়ে বলা হচ্ছে সকলেই গুলি করে তাকে হত্যা করেছে বলে গণ্য হবে। অর্থাৎ একজন একাকীভাবে একটা অপরাধ করলে যে শাস্তিটা হতো, যে অপরাধটা হবে, এই অপরাধটা দায়, লায়াবিলিটি কিন্তু সকল ব্যক্তিকেই সমানভাবে নিতে হবে। ওকে, অর্থাৎ এখানে শর্তগুলো কি কি, 34 ধারা আমরা পড়াচ্ছি, 34 ধারার শর্তগুলো কি কি দেখব। যৌথ দায় বা জয়েন্ট লায়াবিলিটি 34 ধারাতে আমরা চলে যাচ্ছি। জয়েন্ট লায়াবিলিটি, সকলে সমান অপরাধী, রাইট, সকলে সমানভাবে দোষী সাব্যস্ত হবে। ওকে, 34 ধারার যে শর্তগুলো দেখেন, 34 ধারার শর্ত কি, শর্তগুলো কি, এখানে দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। গুরুত্ব দিয়ে পড়েন, দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, তাদের একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে, পূর্ব পরিকল্পনা থাকতে হবে, একই উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যটা কি, সকলের উদ্দেশ্য এক, সকলের একই উদ্দেশ্য, উদ্দেশ্য সকলের এক, হ্যাঁ, মানে সকলের একটাই উদ্দেশ্য। তারপরে কি, সকলের এখানে অংশগ্রহণ করতে হবে, সকলের অংশগ্রহণ থাকতে হবে, এবং অপরাধ সংগঠন হতে হবে। এই যে মূল বিষয়টা দেখেন,
তাহলে 34 ধারার যে শর্তগুলো, এই শর্তগুলো এখানে কিন্তু পালন করতে হবে। অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি, মুখস্থ হয়ে যাক না, মনে মনে পড়েন, রিভিশনটা এমনভাবে করেন যেন আপনার সকল কিছু মনে পড়ে, লিখে ফেলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে 2 বা ততোধিক ব্যক্তি, তাদের একটা পূর্ব পরিকল্পনা, একই উদ্দেশ্য, সকলের অংশগ্রহণের মাধ্যমে এই অপরাধটি সংগঠন করতে হবে। এখন এই যে একজনেও যদি অপরাধটা করে, সকলেই সমানভাবে দোষী সাব্যস্ত হবে। সহজ কথা, সকলেই অপরাধী বলে গণ্য হবে। এটা হচ্ছে 34 ধারা। ওকে, আরিফ হোসেন কমেন্ট দিয়েছেন, 2 বা ততোধিক ব্যক্তি আসামিদের মধ্যে একটি পূর্ব পরিকল্পনা থাকতে হবে, উদ্দেশ্য অভিন্ন হতে হবে, অপরাধটি অবশ্যই সংঘটিত হতে হবে। একই উদ্দেশ্য, অভিন্ন এগুলো ভাষা না দিয়ে আমি সহজ ভাষায় দিলাম। 2 বা ততোধিক ব্যক্তির পূর্ব পরিকল্পনা, একই উদ্দেশ্য, তাদের উদ্দেশ্যটা এক, অভিন্ন, হ্যাঁ, একই উদ্দেশ্য থাকতে হবে, সকলের অংশগ্রহণ থাকতে হবে, অপরাধটি সংগঠন হতে হবে। তখন কিন্তু এখানে কি তারা সমানভাবেই অপরাধী হবে। এখানে 34 ধারার শিরোনাম, ধারার শিরোনাম ভালো করে বুঝেন। ধারার শিরোনামটা দেখেন, একই উদ্দেশ্য সাধনকল্পে কতিপয় ব্যক্তি দ্বারা কৃত কাজ। এটাও আমি শিখতে বলি নাই, শিখতে বলতেছি ইংরেজি যে শিরোনামটা, ইংলিশ শিরোনামটা, ইংরেজি। আমি যেগুলো ইংরেজিতে হেডলাইনগুলো মনে রাখতে বলবো, ভালো করে মনে রাখেন। আমি যেগুলো আপনাকে ইংরেজি হেডলাইন মনে রাখতে বলবো, সেগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এখানে দেখেন, অ্যাক্ট ডান বাই সেভারাল পারসন ইন, এই যে এই হেডলাইনটা পুরাটাই ফার্দারেন্স অফ কমন ইন্টেনশন। অ্যাক্ট ডান বাই সেভারাল পারসন ইন ফার্দারেন্স অফ কমন ইন্টেনশন, এটা পুরাটাই আপনাকে মুখস্থ রাখতে হবে। কোথায়? 34 ধারা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরোটা ইংরেজি দিয়ে শেষের একটা শব্দ আছে। এই ধারাটা যাদের মূল বই আছে বা গাইড আছে, দেখেন ইংরেজি হেডলাইনটা দেখেন। একবার শেষে যাচ্ছি, ইফ ইট ওয়ার ডান বাই হিম। দেখেন একবারে শেষে একটা কথা আছে, ড্যাশ শূন্যস্থান দিয়ে একটা প্রশ্ন করতে পারে, তবে এরকম কঠিন প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই, জুডিশিয়ারিতে হয়। ইফ ইট ওয়ার ডান বাই হিম অ্যালন, অ্যালন একটা কথা আছে, অ্যালন, এই অ্যালন শব্দটা ড্যাশ দিয়ে প্রশ্নটা করা হয় যে ইফ ইজ হোয়ার, মানে পুরো বাক্যটা লিখে ইফ ইজ হোয়ার ডান বাই হিম ড্যাশ ড্যাশ ড্যাশ, ড্যাশের স্থলে বসবে অ্যালন। অ্যালনটাই হচ্ছে এই ধারার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড বা শব্দ। এই ধারাতে আপনি যদি দেখেন, সেভারাল পারসন এবং অ্যালন, এই দুইটা শব্দ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূল বই কেন পড়তে বলে সবাই, যে মূল বই পড়েন, ব্যারেক্ট পড়েন। অ্যালন শব্দটা এখানে ড্যাশ শূন্যস্থান দিয়ে প্রশ্ন হয়ে যেতে পারে। সো 34 ধারাতে আমি কি পড়ালাম, কি প্রশ্ন হতে পারে, শর্তগুলো মনে রাখতে হবে। 34 ধারাতে বলছে কমন ইন্টেনশন, জয়েন্ট লাইবিলিটি, যৌথ দায় কোথায় আছে। আবার এই যে শর্তগুলো, 2 বা ততোধিক ব্যক্তি, পূর্ব পরিকল্পনা, অভিন্ন অভিপ্রায় মানে একই উদ্দেশ্য, সকলের অংশগ্রহণ, অপরাধটি সংগঠন। অ্যালন মানে সকলের একটা অংশগ্রহণের মাধ্যমে যদি একজন অপরাধটা করে, এখানে সবাই সমানভাবে দোষী সাব্যস্ত হবে। 4টা প্রশ্ন করা হয়েছে, 5টা প্রশ্ন, আমি একটু প্রশ্নগুলো করব, আপনারা একটু কমেন্ট করবেন কি ধরনের প্রশ্ন বিগত সালে আসছে, তাহলে পরবর্তীতে প্রশ্ন হলে উত্তর করতে পারবেন। দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছাজনিত দায় কমন ইন্টেনশন সম্পর্কে বলা আছে? দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছাজনিত দায় বা কমন ইন্টেনশন সম্পর্কে বলা আছে? 33, 34, 149, 139। ফাদার না, ফার্দারেন্স, হ্যাঁ, ফাদার হবে না, কমন ইন্টেনশন। ওকে, প্রিন্স মাহমুদ 34। উত্তরটা হয়ে যাক, আমরা বিগত সালের প্রশ্নগুলো যেন ভালোভাবেই সমাধান করতে পারি। পেনাল কোডের 34 ধারার অধীন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য ন্যূনতম কতজন আসামি হতে হবে? পেনাল কোডের 34 ধারার উদ্দেশ্য অপরাধ সংগঠনের জন্য ন্যূনতম কয়জন আসামির হতে হবে? 2, 3, 5, 7। ন্যূনতম কয়জন? নিচের কোন ক্ষেত্রে জয়েন্ট লাইবিলিটি হবে? সাধারণ অভিপ্রায়, অপরাধমূলক জ্ঞান, অভিপ্রায় অপরাধ করলে, কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধের সহযোগিতা করলে। এখানে উত্তর কি হবে? সবকটি নাকি একটা?
প্রবলেমেটিক একটা প্রশ্ন, অষ্টম বিসিএস পরীক্ষার প্রশ্নটা একটু লক্ষ্য করেন। চ সহ 5 ব্যক্তি ছকে হত্যা করার পূর্ব পরিকল্পনা করে। চ সহ 5 জন ব্যক্তি, এই যে আমি যে উদাহরণটা প্রথম দিলাম সেম উদাহরণটার প্রশ্ন। চ সহ 5 ব্যক্তি ছকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন তারিখ সময়ে তারা সকলেই মিলে ছকে হত্যা করে। চ সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার সাথে নিচের কোন ধারাটি প্রাসঙ্গিক? দেখেন প্রশ্নটা কিন্তু খুবই প্রবলেমেটিক। চ সহ 5 জন ব্যক্তি ছকে হত্যা করার জন্য একটা পূর্ব পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনার দিন ও ঘটনার সময়ে তারা সকলেই অংশগ্রহণের মাধ্যমে ছকে হত্যা করে। চ সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার সাথে কোন ধারাটা প্রাসঙ্গিক বলে এখানে বলা হয়েছে? 134, 34, 120, 114। উত্তর হয়ে যাক বিপ্লব মজুমদার সারথী জুয়েল। কংগ্রাচুলেশনস প্রিয় ব্রাদার, শুভকামনা অ্যাডভোকেট বিপ্লব কুমার মজুমদার। কেন অ্যাডভোকেট বললাম? ভাইবাটা আপনার শুধু একটু প্রেজেন্টেশন সুন্দর করে দিবেন, ইনশাল্লাহ আপনি হয়ে যাবেন। যারা লিখিত পাস করছেন ভাইবা ইনশাল্লাহ হয়ে যাবে, নো টেনশন। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি 35 ধারাতে। দেখেন 35 ধারা, ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন থাকতে হবে। ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন 35 ধারাতে চলে যাই। ওকে, সবাই 35 ধারাতে চলে যায়। ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন, হ্যাঁ সংক্ষেপে লিখলাম ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে 35 ধারাটা একটু পড়তে হবে। দেখেন, যে ক্ষেত্রে অনুরূপ কাজ কোনো অপরাধমূলক জ্ঞান বা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে যখন কোনো কাজ হওয়ার দরুন অপরাধমূলক বলে গণ্য হবে। একটু মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে, আরেকটা নেই, ওয়েট করবেন। এখন দেখেন 35 ধারা থেকে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে কোনো অপরাধ সংগঠন করে, অপরাধমূলক জ্ঞান বা নলেজ থাকতে হবে। হ্যাঁ, তারপরে এখান থেকে পড়বেন কোনটা পড়বেন? 37টা পড়ে নিন। 37 ধারা, কোনো অপরাধ সম্পাদনকারী সংগঠনকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা। যখন কতিপয় ব্যক্তি, 37টা একটু দাগিয়ে নেন। ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন কোথায় আছে? 35 ধারা। ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন কোথায়? 35 ধারা। এইটুকু শিখে রাখেন, বেশি শেখার দরকার নাই। ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন কোথায়? 35 ধারা। তাহলে 37 ধারাতে আমরা সবাই চলে যাই। দেখেন এখানে কোনো অপরাধ সম্পাদনকারী সংগঠনকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা। কতিপয় কাজের একটি সম্পাদন, এখানে অনেকগুলো কাজ থাকবে, কয়েকটা কাজ থাকবে। একটি সম্পাদনের মাধ্যমে একজন ব্যক্তি একটা অপরাধ সংগঠন করতে পারে। একটা উদাহরণ পড়তে হবে এখান থেকে। 37 ধারাতে চলে যায়, একটি উদাহরণ পড়তে হবে। দেখেন, এ এবং বি পৃথকভাবে বিভিন্ন সময়ে অল্প মাত্রায় বিষ প্রয়োগ করে সিকে হত্যা করার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র মোতাবেক এ ও বি সিকে হত্যা করার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করে। একইভাবে কয়েকটি বিভিন্ন মাত্রায় প্রযুক্তি বিষক্রিয়ার ফলে সি মারা যায়। এই দৃষ্টান্তে এ ও বি খুনের অপরাধ সংগঠনের জন্য উদ্দেশ্যমূলকভাবে পরস্পরের সহযোগিতা করে এবং যেহেতু তাদের প্রত্যেকে এমন কাজ করে যার ফলে মৃত্যু হয়, সেহেতু মানে কি, উদাহরণটা একটু সহজে বুঝাই দিচ্ছি। ধরেন করিমকে হত্যা করা হবে, এই পূর্ব পরিকল্পনা করলো কে? এ এবং বি, তারা দুজন একটা পূর্ব পরিকল্পনা করলো। পূর্ব পরিকল্পনা, এই দুজন পূর্ব পরিকল্পনা করে তারা কি করলো? এ কি করলো? সামান্য কিছু বিষক্রিয়া খাদ্যে মিশিয়ে দিল। কিসে? খাদ্যে। তার খাদ্যে কিছু বিষ মিশিয়ে দিল, করিম খেলো। তারপরে বি কি করলো? তারপরের দিন চায়ের মধ্যে একটু বিষক্রিয়া দিয়ে দিল, করিম খেলো। এইভাবে আস্তে 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 দেখা যাচ্ছে করিমের শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়ে করিম মারা গেল। এই যে তাই এই ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে কোনো অপরাধ সম্পাদনকারী সংগঠনকারী কতিপয় কাজের মাধ্যমে
একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা। এখন এই যে বিষ পান করিয়ে করিমকে হত্যা করা হবে, এখন এ কি করলো, তার দেখা যাচ্ছে খাদ্যে কিছু বিষ মিশিয়ে দিল, একদিন খাওয়ালো, পরের দিন দেখা যাচ্ছে সে চায়ের মাধ্যমে একটু বিষ খাওয়ালো। একইভাবে পর্যায়ক্রমে যখন এটা হতে থাকলো, এক পর্যায়ে করিম মারা গেল, বা বিষ না হয়ে অন্য কোনো বিষয় হতে পারে, এরকম অবস্থা। তাহলে কতিপয় কাজে একটি সংগঠনের মাধ্যমে যে অপরাধটা সংগঠন হবে, এটাই বলা হচ্ছে 37 ধারাতে, এটাও জয়েন্ট লাইবিলিটি বা যৌথ দায়। সেখানে যে ব্যক্তি ইচ্ছা করে উক্ত কাজসমূহের মধ্যে যে কোনো একটি সহায়তা করে সে গণ্য হবে। ওকে, একটা প্রশ্ন এখান থেকে আসছে, দেখেন, এক্স ও ওয়াই জেডকে পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রার বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে, চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে, কিন্তু এক্স এর প্রদত্ত বিষের মাত্রার কারণে জেড মারা যায়, উক্ত মৃত্যুর জন্য কারা দায়ী হবে? মানে উদাহরণটা দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইজনে মিলে কি করলো, জেডকে পৃথকভাবে ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগ করলো। যেমন ধরেন এ কিছু বিষ খাওয়ালো খাদ্যের মাধ্যমে, বিও কিছু বিষ চায়ের মাধ্যমে খাওয়ালো। এখন দেখা যাচ্ছে বি চায়ের মাধ্যমে একটু মাত্রাটা বেশি দিয়ে দিল, বিষের মাত্রা বেশি হয়ে গেল। তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বি এর যে বিষ, এই বিষটা চায়ের মাধ্যমে বেশি দিল, যার ফলে এখানে করিম মারা গেল। এখানে বলা হচ্ছে এই ধারাতে বি এ দুইজনই কিন্তু এখানে জয়েন্ট লাইবিলিটি হবে, দুইজনেই এখানে দোষী সাব্যস্ত হবে। এখানে দেখেন বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। 34 ধারার ব্যতিক্রম ধারা কোনটি? জয়েন্ট লাইবিলিটি এর ব্যতিক্রম ধারা কোনটি? এটা 38 ধারা। জয়েন্ট লাইবিলিটি বা যৌথ দায়ের ব্যতিক্রম ধারা কোনটা? যদি প্রশ্ন হয় যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটির ব্যতিক্রম ধারা, 38 ধারাটা হচ্ছে একটু ব্যতিক্রম। দেখেন এটা একটু পড়তে হবে, 38 ধারাটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? এখানে যে কথাটা বলা হচ্ছে, অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে। যারা অপরাধী, যারা অপরাধমূলক একটা কাজে অংশগ্রহণ করবে, অপরাধমূলক কাজ, অপরাধমূলক কাজে অংশগ্রহণকারী ব্যক্তিগণ কি করবে, বিভিন্ন, দেখেন বলা হচ্ছে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে, অপরাধে দোষী সাব্যস্ত হবে। এটা কেন? এটা কিন্তু দেখা যাচ্ছে যৌথ দায় যে আমরা পড়লাম 34, 35, 36, আবার 37 ধারাতেও যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটির কথা বলা হচ্ছে। কিন্তু এখানে দেখেন 38 ধারাটা হচ্ছে তার ব্যতিক্রম। এখানে বলা হচ্ছে একাধিক ব্যক্তি কোনো অপরাধমূলক কাজে সংগঠিত, নিয়োজিত বা জড়িত থাকেন, সেক্ষেত্রে তারা সেই কাজের মাধ্যমে বিভিন্ন রকমের যে কাজটা করবে ওই কাজটার জন্যই তারা এখানে দোষী সাব্যস্ত হবে। এক একজন এক এক অপরাধের জন্য দোষী সাব্যস্ত হবে। এক একজন, ধরেন 4 জন ব্যক্তি আছে, উদাহরণস্বরূপ বলতে পারি এ বি সি, 3 জন ব্যক্তি ধরি। এই 3 জন ব্যক্তি কিন্তু 38 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, 38 ধারা, হ্যাঁ, অভিপ্রায়ের ভিন্নতা, মানে তারা বিভিন্ন অপরাধী হবে। যেমন ধরেন এ বি সি, এই 3 জন ব্যক্তি তারা একটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটা কাজ করেও যদি থাকে, তারা বিভিন্ন রকমের অপরাধে সাব্যস্ত হবে। এ একটা হবে, বি এক অপরাধী হবে, সি এক ধরনের অপরাধ করবে। যেমন ধরেন এই উদাহরণটা একটু দেখে নেবেন, সেই কারণেই বই রাখার জন্য বলতেছি। দেখেন এ এমন উগ্র প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে সিকে আক্রমণ করে, তার এই আক্রমণে সি নিহত হলে তা কেবল অপরাধমূলক নরহত্যা হবে, যা খুন বলে গণ্য হবে না। দেখেন সি এর প্রতি বি এর বিদ্বেষ থাকায় সিকে হত্যা করার জন্য বি এর অভিপ্রায় থাকায় বি বিনা প্ররোচনায় সিকে হত্যাকাণ্ডে একে সহায়তা করে। এই দৃষ্টান্তে এ ও বি উভয় সিকে হত্যাকাণ্ডে নিয়োজিত থাকলেও, অর্থাৎ সহজ কথা যদি আমি বুঝিয়ে দিই, 2 জনের একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা পড়বেন। এটা কালপাবেল হোমিসাইডের উদাহরণের মধ্যেও আছে। এই যে আমরা 299 ধারাটা যখন পড়বো, কালপাবেল হোমিসাইডের কিছু উদাহরণ পড়বো, ওই উদাহরণের মধ্যেও এটা পেয়ে যাবেন। যেমন ধরেন ধরি এ নামক একজন ব্যক্তি রহিমের সাথে হঠাৎ করে তর্কাতর্কির এক পর্যায়ে, ধরেন তর্কাতর্কির এক পর্যায়ে এ কি করলো, হঠাৎ করে উত্তেজিত হয়ে গেল যে রহিম আজ তোমাকে মেরে ফেলবো।
এ নামক ব্যক্তি রহিমের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে কি করলো, উত্তেজিত হয়ে গেল যে রহিম আজ কিন্তু আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আজ আমি কিল করে ফেলবো, হত্যা করে ফেলবো। তখন কি করলো, বি নামক ব্যক্তি এই সুযোগটা গ্রহণ করলো। এই সুযোগটা কি, বি কি করলো, একটা দা কার হাতে দিল, এ নামক ব্যক্তির হাতে তুলে দিল। একটা দা তুলে দিল কার হাতে, এ নামক ব্যক্তির হাতে। এই সুযোগে এ নামক ব্যক্তি এবং রহিম যখন তর্কাতর্কি করতেছে, তখন এ নামক ব্যক্তির হাতে বি কি করলো, একটা দা তুলে দিল যে মেরে ফেলো তাকে। এই সুযোগে এ নামক ব্যক্তি কি করলো, রহিমকে কূপ দিয়ে হত্যা করলো। এখন দেখেন তো এখানে কার কি অপরাধটা হবে, এখানে কার কি অপরাধ হবে দেখেন। এখানে 302 কার হবে, 304 কার হবে, একটু দেখেন তো 302 এবং 304 কার কোনটা হবে, একটু কমেন্ট করবেন তো। এ নামক ব্যক্তির কি হবে, বি নামক ব্যক্তির কি হবে। অর্থাৎ একটু উদাহরণ দেন, আপনারা বুঝতে পারেন, আপনারা একটু মানে কমেন্ট করবেন। 299 ধারাটা কার, 300 ধারাটা কে, মানে 302 কার উপর, 304 কার উপর হবে। এখন মানে উদাহরণটা সহজ, যে রহিমের সাথে যখন এ নামক ব্যক্তি একটা তর্কাতর্কি হবে, তর্কাতর্কির এক পর্যায়ে এ নামক ব্যক্তি উত্তেজিত হয়ে গেল যে আজ রহিম তোমাকে একদম পৃথিবী ছাড়া করে ফেলবো, মেরে ফেলবো। এই সুযোগটা গ্রহণ করলো বি কি করলো, তার হাতে একটা দা তুলে দিল যে মেরে ফেলো তাকে। এই সুযোগে এ নামক ব্যক্তি রহিমকে হত্যা করলো। এই যে হত্যা করলো, এখানে কার কি অপরাধটা হবে, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধ হবে। যেমন ধরেন এ নামক ব্যক্তি সে হত্যা করলেও সে কিন্তু হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছে, হঠাৎ করে সে নরহত্যার জন্য দোষী হবে, নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত হবে এ, কারণ সে হঠাৎ করে উত্তেজিত। দেখেন বি কিন্তু তাকে কূপ দেয় নাই, বিয়ের কাজ কি, বিয়ের একটা পূর্ব পরিকল্পনা এখানে ছিল। বিয়ের কাজ কি, যে এটা তো ঝগড়া লেগেই গেছে, এই সুযোগটা আমি লাগিয়ে দেই। সে যখন বিয়ের হাতে একটা অস্ত্র তুলে দিল, সে তাকে হত্যা করলো। সে কিন্তু হঠাৎ করে উত্তেজিত, এ কিন্তু এখানে 304 নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত হবে। কিন্তু বি কিন্তু হত্যা না করেও, কূপ না দিয়েও কিন্তু তিনি 302 হয়ে যাবে তার বিরুদ্ধে। এটা কিন্তু খুবই জটিল, বুঝতে পারলে সহজ, খুবই জটিল, বুঝতে পারলে সহজ। প্রশ্ন হবে, রিক্তা মনি পানি দাও তো। এখন দেখেন এ নামক ব্যক্তি নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত হবে, বি নামক ব্যক্তি খুনের দায়ে দোষী সাব্যস্ত হবে। হ্যাঁ, এ নরহত্যা বি খুন, এ নরহত্যা বি খুন, হুকুমদাতা না খালি, তার তো একটা পূর্ব পরিকল্পনা আছে, খুনের জন্য তিনি দায়ী হবে। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আতিক হিরো যুক্ত আছেন, বি হত্যা, এ নরহত্যা, ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি এখান থেকে কি পড়বেন, আর এটা থেকে প্রশ্ন হয় নাই, আপনাদের প্রশ্ন হতে পারে, এই উদাহরণ থেকে প্রশ্ন হতে পারে। আমরা 40 ধারাতে কি অপরাধের সংজ্ঞা দেওয়া আছে। অপরাধ, এই যে অপরাধ, দ্য ওয়ার্ড অফেন্স, অপরাধের শব্দ দ্বারা এই যে আইনে দণ্ডবিধির যে কোনো কাজ বা সংজ্ঞাকে বোঝায়। ওকে, অপরাধের সংজ্ঞা সবচাইতে গুরুত্বপূর্ণ। অপরাধের সংজ্ঞা কোথায় আছে, অফেন্সের সংজ্ঞা কোথায় আছে, অফেন্সের সংজ্ঞা বা অপরাধের সংজ্ঞা কত ধারায় আছে, কমেন্ট করেন। স্যার হত্যা এবং নরহত্যা শেয়ার ডান কেন, আমি কি শেয়ার করতে বলছি আজকে শরীফ হোসেন নাকি আরিফ হোসেন, শেয়ার করতে বলছি? প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়ার কথা, কিন্তু আমি এতই ব্যস্ত ছিলাম, আপনাদেরকে লিঙ্ক দেব, গ্রুপে অ্যাড করবো, ওই সময়টুকু নাই আজকে। কারণ আজকে হচ্ছে সপ্তাহের প্রথম কার্য দিবস, তাই সময়টুকু নাই আমার, সত্যি কথা। তাই ভাবলাম আমার যে ফেসবুক গ্রুপটা আছে, নতুন গ্রুপে আমি ক্লাস করাই, আপনারা দেখেন। আগামীকালে প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, অ্যাড করে দেব সময় করে, এটার জন্য। আমি তো আপনাকে শেয়ার দিতে বলি নাই। হ্যাঁ, দেখেন অপরাধের সংজ্ঞা কত ধারায় আছে, কমেন্ট করবেন। অপরাধের সংজ্ঞা, রিভিশন ক্লাস কি বেশি স্পিডে হচ্ছে, বেশি স্পিডে হচ্ছে কি রিভিশন ক্লাস? হ্যাঁ, ওকে, 52 ধারায় চলে যাই। গুড ফেইথ,
গুড ফেইথ, 52 ধারাটা গুরুত্বপূর্ণ, পড়বেন। গুড ফেইথ বা সরল বিশ্বাস, এই 52 ধারাটি সরল বিশ্বাস বা গুড ফেইথ 52 ধারাটা আমাদের পেনাল কোডে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ধারার অন্যতম একটা ধারা। আমি মনে করি এই 52 ধারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারা হচ্ছে এই 52 ধারা। কারণ হচ্ছে এখানে বলা হয়েছে গুড ফেইথ, সরল বিশ্বাস। আপনি যখন ব্যতিক্রম সমূহ পড়বেন, ব্যতিক্রম সমূহ কোথায় আছে বলেন তো? ব্যতিক্রম, জেনারেল এক্সেপশন কোথায় আছে? 4th অধ্যায় প্রশ্ন হতে পারে। আমরা এখন পড়তেছি কত জানেন? 2য় অধ্যায় পড়তেছি, 2য় অধ্যায় পড়তেছি। তাহলে 2য় অধ্যায় 6 থেকে 53 নাকি 52 পর্যন্ত 2য় অধ্যায়, নাকি? অধ্যায়গুলো মনে রাখবেন, ঠিক আছে? এভাবেই আতিক মাহমুদ, CRPC 4 না, ঠিক আছে। ধারা 40 কি ঠিক আছে? কিছুই তো বুঝতে পারলাম, পড়ার গতি ঠিক আছে? হ্যাঁ, এইভাবে পড়তে হবে। এটা হচ্ছে রিভিশন ক্লাস, কারণ 7টা আইন তো শেষ করতে হবে। ওকে, আমরা 10টা এখানে মডেল টেস্ট নেব, সাপ্তাহিক যে পরীক্ষাগুলো আছে এটা তো নেবই। তাহলে গুড ফেইথটা হচ্ছে 4th অধ্যায়ে আমরা যে ব্যতিক্রম সমূহ দেখি, প্রত্যেকটা ব্যতিক্রমের মধ্যে, এই 4th অধ্যায়ের ব্যতিক্রমগুলোর মধ্যেও কিন্তু এই গুড ফেইথ বা সরল বিশ্বাস কথাটা আমার বইয়ে দেই নাই, মিস্টেক হয়েছে, আগামীতে দেব, 2য় এডিশনে দেব, নো প্রবলেম। আর 2য় এডিশনে বইটার ফন্টগুলো ছোট হয়েছে, বড় করব। এখানে আমি বিগত সালের প্রশ্নগুলো আনবো, পাশাপাশি হচ্ছে কিছু ব্যাখ্যা, উদাহরণ, কিছু ইংরেজি টার্ম আনবো, অনেক কিছু এখানে হবে ইনশাল্লাহ। এটা এই পরীক্ষার পরে হবে। ওকে, আসলে সময় নাই তো ভাই, অনেক ইচ্ছা করে অনেক কিছু করার, আমার সময়টা নাই বললেই চলে। গুড ফেইথ বা সরল বিশ্বাস, এখানে হেডলাইনটা পুরো টার্মটাই মনে রাখতে হবে, এই শিরোনামগুলো। এই যে নাথিং ইজ সেড টু বি ডান বি বিলিভড ইন গুড ফেইথ, হুইচ ইজ ডান অর বিলিভ উইথাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ডিউ কেয়ার, দেখেন একটা শব্দ আছে, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। এই যে শব্দটা ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, আমার বইয়ে পান নাই, আর কি বই নাই আপনার? আমি যতটুকু পড়াচ্ছি এটুকু পড়লে আপনার ফাইন, ওকে, নো প্রবলেম। ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশনটা কি? সরল বিশ্বাসটা কি? এখানে যথাযথ সতর্কতা ও মনোযোগ, সরল বিশ্বাসটা মানে কি? যথাযথ সতর্কতা, এটা যথাযথ সতর্কতা এবং যত্ন, ডিউ কেয়ার। দেখেন মনোযোগ, যত্ন বা মনোযোগ, এই দুইটা কথা মনে রাখবেন। যথাযথ সতর্কতা অর্থাৎ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, যথাযথ সতর্কতা, মনোযোগ। এটার অর্থ হচ্ছে গুড ফেইথ বা সরল বিশ্বাস। সংজ্ঞা কোথায় আছে? হ্যাঁ, নতুন এডিশনে যোগ হবে। যথাযথ সতর্কতা, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, ওকে, এটাও যোগ হবে। খুবই গুরুত্বপূর্ণ ধারা, এটা মনে রাখবেন। নাথিং ইজ সেড, এরকম প্রশ্ন জুডিশিয়ারিতে একটা হয়েছিল, আগামীতে হতে পারে আপনাদের, এটা তো বলা যায় না। যে এই যে নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেইথ হুইচ ইজ, দেখেন এরকম প্রশ্নটা আমি পড়ে শুনে আপনাদের। এই যে দেখেন, পেনাল কোড 1860-এর কত ধারায়, পেনাল কোড 1860-এর কত ধারায় গুড ফেইথ, নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেইথ হুইচ ইজ ডান অর বিলিভড উইথাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, এই বিষয়টা উল্লেখিত আছে। অর্থাৎ যথাযথ সতর্কতা এবং যত্ন, এই কথাটা কোথায় আছে? 52 ধারা, 52 ধারা মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর কি মনে থাকবে না? ভুলে যাবেন? কোনো কাজ সৎ বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি করা হয়। কোনো কাজটা সরল বিশ্বাসে বলে গুড ফেইথ বলে গণ্য হবে। ওই কাজটা যদি করা হয় কিসের মাধ্যমে? ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশনের মাধ্যমে, যথাযথ সতর্কতা মনোযোগের সাথে। যথাযথ সতর্কতা এবং মনোযোগের সাথে যদি একটা কাজ করা হয় সেটাকে বলা হয় ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, অর্থাৎ গুড ফেইথ। হ্যাঁ, গুড ফেইথ, ঠিক আছে। 52 ক ধারাটা দেখেন, আশ্রয়টা কি এটাও পড়বেন। 52 ক, আশ্রয়, এগুলো তো আপনার ক্লাসে মুখস্থ হয়ে যাবে ভাই। আশ্রয়টা কি? আশ্রয় কি? আপনার স্বামী এবং স্ত্রী, স্ত্রী স্বামী,
এই দুইটার বন্ধনকে এই পেনাল কোডের একটা অটুট বন্ধন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই যে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এই যে একটা দুজনের যে সম্পর্ক, মধুর সম্পর্ক, এটা দেখেন পেনাল কোডেও কিন্তু এটার যে অধিকারী বলি বা গুরুত্ব বলি, এর গুরুত্ব কিন্তু অনেক ঊর্ধ্বে করা হয়েছে। কেননা এই যে স্বামী স্ত্রী কেউ কারো নিকট আশ্রয় নিলে এটা কি কোনো অপরাধ হবে না। আপনি এই পেনাল কোডে কোনো অপরাধ করলেন, স্বামী যদি অপরাধ করে তার স্ত্রীর নিকট আশ্রয় নেয়, তাহলে তার স্ত্রীর কোনো অপরাধ হবে না। স্ত্রী অপরাধ করে স্বামীর নিকট আশ্রয় নিলে তার স্বামীর কোনো অপরাধ হবে না। অর্থাৎ ধরেন স্বামী একটা খুনের অপরাধ করলো, এই খুনের অপরাধ করার পরে তিনি যে কোনো ব্যক্তির নিকট, অর্থাৎ আমরা জানি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে আশ্রয় দিলে সেটা দণ্ডনীয় অপরাধ, এটা আমরা জানি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যে কোনো অপরাধীকে যদি কেউ আশ্রয় প্রদান করে সেটা দণ্ডনীয় অপরাধ পেনাল কোড অনুযায়ী। কিন্তু স্বামী যদি কোনো অপরাধ সংগঠন করার পরে তার স্ত্রীর কাছে আশ্রয় নেয়, তার স্ত্রী তাকে আশ্রয় দেয়, এটা অপরাধ হবে না। স্ত্রীও যদি কোনো অপরাধ করে তার স্বামীর নিকট আশ্রয় নেয় বা স্বামী তাকে আশ্রয় প্রদান করে, এটাও তার স্বামীর কোনো অপরাধ হবে না। তাহলে দেখেন পিতার কাছে আপনি আশ্রয় নিলেন, একটা অপরাধ করলেন, পিতা তাকে আশ্রয় দিল, এটা অপরাধ হবে তার পিতার। সন্তানের কাছে আশ্রয় নিলেন, অপরাধ করলেন, সন্তান আপনাকে আশ্রয় দিল, এটাও অপরাধ। সো একমাত্র ব্যতিক্রম হচ্ছে স্বামী স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, নাকি স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। ওকে, 52 ক আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। বলেন শাস্তি সম্পর্কে কোথায় বর্ণিত আছে, কত অধ্যায়ে বর্ণিত আছে। প্রশ্ন এরকম হতে পারে, জেনারেল এক্সপ্লেনেশন, জেনারেল এক্সপ্লেনেশন কত অধ্যায়ে বর্ণিত আছে। দেখি কে পারেন, জেনারেল এক্সপ্লেনেশন কততম অধ্যায়ে বর্ণিত আছে। কমেন্ট করেন, আগে উত্তর করেন, তারপরে মূল আলোচনায় যাই। জেনারেল এক্সপ্লেনেশন বা বলেন বলেন উত্তর করেন, জেনারেল এক্সপ্লেনেশন। স্যার রিটেন কবে থেকে শুরু করবেন? হুমায়ুন কবির, হুমায়ুন কবির রিটেন শুরু করব 52 আশ্রয়। ওকে, ভানু ঘোষ যুক্ত আছেন। জেনারেল এক্সপ্লেনেশন কততম অধ্যায়ে বর্ণিত আছে এটা পড়েন। প্রথম প্রশ্ন জেনারেল এক্সপ্লেনেশন, আশরাফুল মুন্নি। ওকে, অনেকে কিন্তু দেখেন ভুল করলেন, 4th অধ্যায় জেনারেল এক্সেপশন বলা আছে, বানানটা দেখতে হবে, জেনারেল এক্সপ্লেনেশন, জেনারেল এক্সেপশন। যারা 4th অধ্যায়ে উত্তর দিয়েছেন তাদের শোনাটা ভুল হতে পারে, মানে আমি যে কথাটা বললাম এটা শুনতে আপনার উচ্চারণে ভুল হতে পারে, এটা দেখবেন। জেনারেল এক্সপ্লেনেশন বানানটা দেখবেন, জেনারেল এক্সেপশন বানানটা দেখবেন। জেনারেল এক্সেপশন হচ্ছে 4th অধ্যায়, জেনারেল এক্সপ্লেনেশন হচ্ছে 2য় অধ্যায়। 3য় অধ্যায়ে কি বলা হচ্ছে? শাস্তি। 3য় অধ্যায়ে আমরা চলে যাব, শাস্তি সম্পর্কে জানবো। শাস্তি সবচাইতে গুরুত্বপূর্ণ, দণ্ডসমূহ বা পানিশমেন্ট সম্পর্কে বলা হচ্ছে, শাস্তি সম্পর্কে বলা হচ্ছে। কোথায়? শাস্তি 3য় অধ্যায়ে। এই অধ্যায়গুলো কিন্তু পেনাল কোড থেকে একটা প্রশ্ন থাকে, কততম অধ্যায়ে এটা আলোচনা করা আছে। ধারা হচ্ছে 53 থেকে 75। কত ধারা থেকে কত ধারা, এইটাও আপনার শেখার জন্য জরুরি। এইখান থেকেও প্রশ্ন হতে পারে 3য় অধ্যায়ে কি আছে, 3য় অধ্যায়ে কি সম্পর্কে বর্ণিত আছে, 3য় অধ্যায়ে কত ধারা থেকে কত ধারা। যদি ভাই এরকম প্রশ্ন করতে পারে না, করতে অবশ্যই পারে। 53 থেকে 75 ধারা পর্যন্ত আলোচনা করা আছে শাস্তি, দণ্ড বা পানিশমেন্ট সম্পর্কে। আতিক হিরো রিটেন বেস কবে শুরু করবেন? স্যার আতিক হিরো রিটেন বেস, অনেকেই আমাকে কল দিচ্ছেন, সময় কই ভাই। এমসিকিউ যে ক্লাসগুলো হচ্ছে এটা করতে থাকেন, আমরা ইনশাল্লাহ শীঘ্রই রিটেন বেস চালু করব 53 থেকে 75। ওকে, আর আমি যে ধারাগুলো খুবই গুরুত্ব সহকারে বলবো, লাল কালি দিয়ে আপনি এখন আন্ডারলাইন করে রাখেন, বারবার সেগুলো রিভিশন করবেন, বারবার রিভিশন করবেন। ওকে, দেখেন পানিশমেন্ট বা শাস্তি 53 ধারাতে আমরা পড়ব। 53 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, শাস্তির প্রকারভেদ। শাস্তিটা কি, সংজ্ঞাটা কি আমাদের এখন জানা দরকার নাই। শাস্তির শাস্তির প্রকারভেদ সম্পর্কে বলা হচ্ছে 53 ধারাতে। তবে শাস্তিটা কি? পেনাল কোডে যে শাস্তিগুলো আছে, অর্থাৎ একজন অপরাধীকে শারীরিক, অর্থনৈতিক যে পীড়নটা দেওয়া হয় তাকে বলা হয় পানিশমেন্ট বা শাস্তি।
কোনো অপরাধের জন্য, এক কথায় উত্তর, কোনো অপরাধের জন্য কোনো অপরাধীকে তার অপরাধের কৃতকর্মের জন্য যে শারীরিক মানসিক পীড়ন অর্থনৈতিক দণ্ড দেওয়া হয় তাকে বলা হয় শাস্তি। সহজভাবে যদি বলি, কোনো অপরাধীকে শারীরিক এবং মানসিক পীড়নের নামই হচ্ছে শাস্তি বা পানিশমেন্ট। শাস্তি কয় প্রকার? প্রশ্ন একাধিকবার হয়েছে। শাস্তি কত প্রকার? 53 ধারাতে শাস্তি কত প্রকার? এরকম প্রশ্ন হতে পারে। কোথা থেকে প্রশ্ন হবে আমি বলে দিচ্ছি। শাস্তি বা দণ্ড কয় প্রকার? এটা আমরা সবাই জানি, 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার শাস্তিগুলো কি কি চলুন আমরা দেখে নিই। 1 নম্বর শাস্তিটা কি দেখেন। 1 নম্বর শাস্তির কথা বলা হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড আমাদের এই প্যানেল কোডে প্রায় 10টি অপরাধ আছে। 10টি অপরাধ আছে। এই 10টি অপরাধের জন্য কি করা যাবে? মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রশ্ন হতে পারে প্যানেল কোডে কয়টি অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে? 10টি। কয়টি? 10টি। তারপরে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড। 2 নম্বরে বলা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড। তারপর কি? শুধুমাত্র কারাদণ্ড। দেখেন যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই হবে সশ্রম, এটা মনে রাখেন, সর্বদাই সশ্রম। কি মনে রাখতে হবে আপনাকে? যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম হবে। যাবজ্জীবন কারাদণ্ড মানেই হচ্ছে সশ্রম কারাদণ্ড। মৃত্যুদণ্ড প্যানেল কোড অনুযায়ী 10টি অপরাধ আছে যে অপরাধগুলোর জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়। তারপরে হচ্ছে কারাদণ্ড, সিম্পল কারাদণ্ড। কারাদণ্ড কয় প্রকার? এখানে বলা হচ্ছে কারাদণ্ড আবার 2 প্রকার। কয় প্রকার? কারাদণ্ড 2 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে সশ্রম কারাদণ্ড, আরেকটা কি? বিনাশ্রম কারাদণ্ড। বিনাশ্রম কারাদণ্ড মনে থাকবে এগুলো, এইভাবে পড়বেন। তাহলে দেখেন আমরা 3টা পেয়ে গেলাম, 1 2 3। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড। তারপরে কি? তারপরে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত। সম্পত্তি বাজেয়াপ্তকরণ। সম্পত্তি বাজেয়াপ্ত এটা এক প্রকার শাস্তি। তারপরে কি? অর্থদণ্ড বা ফাইন। অর্থদণ্ড বা ফাইন। এই 5 প্রকার দণ্ড দেখেন। সবাই একটু ভালোভাবে বোর্ডটার দিকে খেয়াল করেন, দেখা যাচ্ছে কিনা। যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম হবে। ভেরি গুড শিমু সুলতানা, ভেরি গুড। তারপরে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম। মৃত্যুদণ্ড 10টি অপরাধের জন্য। কারাদণ্ড 2 প্রকার, সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড। সশ্রমও হতে পারে কারাদণ্ড, বিনাশ্রমও কারাদণ্ড হতে পারে। আবার অর্থদণ্ড দেখেন আছে, আমরা পড়লাম সম্পত্তি বাজেয়াপ্তকরণ। সম্পত্তি বাজেয়াপ্তকরণ। ওকে, 5 প্রকার শাস্তি আছে। প্যানেল কোডে কয় প্রকার শাস্তি আছে? এই যে প্যানেল কোড 53 ধারায় 5 প্রকার শাস্তির কথা বলা হয়েছে। পড়তে পড়তে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। একবার লিখে ফেলেন কমেন্টে, প্রয়োজন বোধে খাতাতে লিখে ফেলেন, নো প্রবলেম। দাগিয়ে রাখেন, প্রশ্ন এখান থেকে হতে পারে, 53 ধারা থেকে, এর বাইরে প্রশ্ন হবে না। যদি হয় আমি এখন পড়াবো যে ধারাগুলো, এই ধারাগুলো থেকে কি প্রশ্নটা করা হয়েছে। দেখেন শাস্তির প্রকারভেদ কোথায় আছে? পানিশমেন্ট। প্যানেল কোডে কি কি শাস্তি দেওয়া যাবে? প্যানেল কোড অনুযায়ী শাস্তি কত প্রকার? 5 প্রকার। 5 প্রকার। এই 5 প্রকার শাস্তি কি কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। এখানে মনে রাখতে হবে মৃত্যুদণ্ড হচ্ছে 10 বছর। 10টি প্যানেল কোডের অপরাধ আছে। এই 10টি অপরাধের জন্য 121, 132, 94, 302, 303, 305, 307, 326, 364, 496। ভেরি গুড। একবার লিখে ফেলি। দেখেন যে 10টি অপরাধের জন্য 121, তারপরে কি 132, তারপরে কি বললেন? 194, 302, 303, 305, 307, 326 ক, 364 ক, 396। দেখেন হয়ে গেছে। যে 10টি অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে 121, 132, 194, 302, 303, 305। এগুলো সিম্পল। 303, 305, 307, 326 ক, 364, 396, 364 ক, ক হবে এটা। মনে থাকবে। কারাদণ্ড কয় প্রকার? 2 প্রকার,
সশ্রম বিনাশ্রম। কারাদণ্ড কত প্রকার? উত্তর করেন। একটু পানি পান করি। হ্যাঁ, কারাদণ্ড কত প্রকার? কারাদণ্ড দুই প্রকার, সশ্রম বিনাশ্রম। সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। হ্যাঁ, এটুকু থেকে আপনার প্রশ্ন হবে। আমি একটু প্রশ্নগুলোতে চলে যাচ্ছি, সবাই একটু কমেন্টে উত্তর করবেন। পেনাল কোড 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার? সিম্পল প্রশ্ন। দণ্ডবিধিতে কত ধরনের শাস্তির বিধান আছে? একই প্রশ্ন। দণ্ডবিধিতে নিচের কোন শাস্তির বিধান নেই? বেত্রাঘাত। হ্যাঁ, এই প্রশ্নটা বেত্রাঘাত। বর্তমানে বেত্রাঘাত শাস্তি নাই। বেত্রাঘাত, এই বেত্রাঘাত শাস্তিটা নাই এখন বর্তমানে। হ্যাঁ, তারপরে দেখেন পেনাল কোডের অধীনে অনুমোদিত সাজা নয় কোনটি? বেত্রাঘাত, ওইটাই। যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কি রূপ হবে? যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কি রূপ হবে? এটার উত্তর করেন। সশ্রম, বিনাশ্রম, সাধারণ শ্রম, সবকটি। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কি রূপ হবে? উত্তর করেন। আইনটাকে বুঝে শুনে পড়তে হবে, বেসিকটা জানতে হবে। আপনার বেশি কিছু না, কঠিন কিচ্ছু না, একটু বুঝে শুনে পড়লেই, মনে রাখতে একটু পারলেই আপনি উকিল। 1985 সালে বিলুপ্ত। ওকে, দেখেন নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এই উত্তরটা আপনারা সবাই করবেন যারা যুক্ত আছেন। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, এই উত্তরটা আপনাকে করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই বিনাশ্রম। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, এটার উত্তর কিন্তু করতে হবে। অপশন ক, যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম। খ, অপশন খ, যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে। অপশন গ, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম। অপশন ঘ, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা বিনাশ্রম। ওকে, এই যে আমি বললাম যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই হচ্ছে সশ্রম, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, প্রশ্নের উত্তর। ওকে, 53 কারাবাস উল্লেখের ব্যাখ্যা। দেখেন, যেখানে 53 কথা বলছে একটা কথা মনে রাখবেন, 53 ক, যেখানে আপনার দ্বীপান্তরের কথা উল্লেখ আছে আমাদের এই পেনাল কোডে, দ্বীপান্তর, বনবাস ছিলেন না, বনবাস। এই যে আগে সিনেমা দেখতাম, বনবাসে পাঠাতো রাজার কন্যাকে, এই যে কমলার বনবাস, এইরকম এরকম সিনেমা দেখতেন না আগে টিভিতে। এই যে বনবাসে যে পাঠাতো, জঙ্গলের মধ্যে, অরণ্যে, এরকম আর কি দ্বীপান্তরে পাঠানো হতো। পেনাল কোডের যে যে জায়গায় দ্বীপান্তর কথাটি উল্লেখ আছে, সেখানে আপনি দ্বীপান্তরের স্থলে কি হবে? যাবজ্জীবন কারাদণ্ড বলে ধরে নিতে হবে। যেখানে দ্বীপান্তর সেখানে যাবজ্জীবন কারাদণ্ড বলে ধরে নিতে হবে। ওকে, কিছু প্রশ্ন উত্তর আমরা সমাধান করে যাব সাথে সাথে। স্যার এত পরিশ্রম করে আপনি পাস করতে পারি নাই। হুমায়ুন কবির, অনেক ভালো লিখেছিলাম গত এমসিকিউ পরীক্ষায়, আপনার ক্লাসগুলো আমাকে পাস করিয়েছিল, আপনার প্রতি কৃতজ্ঞতা, কিন্তু রেজাল্ট আসে নাই স্যার, আবার রিটেন দেব, দয়া করে আমাকে অ্যাড করবেন। হুমায়ুন কবির, হুমায়ুন কবির এমসিকিউ পাস করেছিলাম আপনার ক্লাস দেখে। হুমায়ুন কবির কি আমাদের রিটেন করেছেন? আমি খেয়াল মনে পড়তেছে না, একটু কমেন্ট করবেন। হ্যাঁ, এখন দেখেন দ্বীপান্তর, দ্বীপান্তর যেখানে দ্বীপান্তর সেখানে যাবজ্জীবন কারাদণ্ড উল্লেখ করতে হবে। কিছু প্রশ্ন সমাধান করে নিই। পেনাল কোডে বর্ণিত দ্বীপান্তরের শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের শাস্তি দিয়ে, সেই শাস্তিটা কি? পেনাল কোডের বর্ণিত দ্বীপান্তরের স্থলাভিষিক্ত যে শাস্তিটা, সেই শাস্তিটার নাম কি? পরের প্রশ্ন, যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিজের কোনটিকে নির্দেশ করে? যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিচের, এটা আমরা পড়ব, পরে আলোচনা করি। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ শাস্তি নয়? নিচের কোন শাস্তিটি বৈধ নয়? নির্জন কারাবাস, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, বিনাশ্রম। আচ্ছা, এই প্রশ্নটা উত্তর করেন তো দেখি কে পারেন। একটা প্রবলেমেটিক প্রশ্ন এখানে আছে, একটু পেঁচিয়ে প্রশ্ন।
নিচের কোন শাস্তি বৈধ নয়? নিচের কোন শাস্তি বৈধ নয়? বৈধ নয়। অপশন ক কি? নির্জন কারাবাস, কারাবাস, যাবজ্জীবন কারাদণ্ড, বিনাশ্রম, অপশনটা লেখেন। অপশন মৃত্যুদণ্ড, অর্থদণ্ড। এটারে অপশন সঠিক উত্তর কোনটা? এখানে সঠিক উত্তর কোনটা হবে? নিচের কোন শাস্তি বৈধ নয়? দেখি কে পারেন। আসাদুল ইসলাম আসাদ, গভর্নমেন্ট কালিয়া, 20 ইয়ার্স করতে পারে। ওকে। আশরাফুল মুন্নি, মায়া হাসান, উত্তর ভুল কেন ভাইয়া? উত্তর তো ভুল হলো মায়া হাসান। নির্জন কারাবাস, নির্জন কারাবাস তো বৈধ শাস্তি। এখানে এই যে এই শাস্তিটা দেখেন বৈধ নয়, কারণ যাবজ্জীবন কারাদণ্ড কি বিনাশ্রম হতে পারে? এই কারণে এই প্রশ্নটা আপনারা ভুল করলেন। এই কারণে আমি প্রশ্নটা বোর্ডে লিখলাম, এটা ভুল করতে পারেন। এটা আর কি ভুল হবে? এই প্রশ্নটা যদি এসে যায় অনেকেই ভুল করবেন। যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম এটা বৈধ শাস্তি না, বৈধ না। উত্তরটা কি? প্রশ্নটা বুঝতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড এটা বৈধ শাস্তি নয়, এটা আপনাকে বুঝতে হবে। ওকে ওকে। সো পরের ধারাতে চলে যাচ্ছি। চলুন আমরা 54 ধারা, মৃত্যুদণ্ড হ্রাস, যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস একসাথে পড়ব। 54, তারপরে হচ্ছে 55, 55 ক। দেখেন মৃত্যুদণ্ড হ্রাসের কথা বলা হচ্ছে 54, মৃত্যুদণ্ড হ্রাস। তারপরে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস। রাষ্ট্রপতির বিশেষাধিকার। মানে রাষ্ট্রপতির বিশেষ একটা ক্ষমতা। কারণ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম হবে। ভানু ঘোষ, ভেরি গুড ভেরি গুড। দেখেন মৃত্যুদণ্ড হ্রাসকরণ এটা কে করতে পারে? কে? প্রশ্ন হতে পারে মৃত্যুদণ্ড হ্রাস কে করতে পারে? 54 ধারা অনুযায়ী কে? প্রশ্ন কে করতে পারে? উত্তর সরকার। হ্যাঁ, এইটুকু শিখবেন, আর কিচ্ছু দরকার নাই। মৃত্যুদণ্ড হ্রাস কে করতে পারে? সরকার। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস কে করতে পারে? দেখেন এটাও সরকার করতে পারে। এটাও কি করতে পারে? সরকার। এখানে কি বলা হচ্ছে এটা অর্থটা বুঝতে হবে। দেখেন যে অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, সরকার চাইলে উক্ত ব্যক্তির দণ্ডকে অনধিক 20 বছরে হ্রাস করতে পারে। কত বছরের? সরকার চাইলে উক্ত ব্যক্তির যে যাবজ্জীবন কারাদণ্ড এটা হ্রাস করে অনধিক 20 বছর। কয় বছরের কথা বলা হচ্ছে? 20 বছর। 20 বছর করতে পারে। ওকে। 54, 55 কার ক্ষমতা? সরকারের। আবারও বলি খুবই গুরুত্বপূর্ণ, 3টা থেকে একটা প্রশ্ন থাকতে পারে, 3টা ধারা থেকে। 54, 55 দেখেন 54 যোগ 55 এই ক্ষমতাটা কার? সরকারের। 54 তো বলা হচ্ছে মৃত্যুদণ্ড হ্রাস, 55 ধারাতে বলা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস অনধিক 20 বছর রূপান্তর করতে পারেন। এখন আমরা যদি 55 ধারাটা পড়ি, এখানে রাষ্ট্রপতির কিছু ক্ষমতার কথা বলা হচ্ছে। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতাটা কি? রাষ্ট্রপতির বিশেষ অধিকার একটা সেভিংস। দেখেন সেভিংস ফর প্রেসিডেন্টস, এই যে রাষ্ট্রপতির বিশেষ যে অধিকার সংরক্ষণের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে রাষ্ট্রপতির একটা বিশেষ ক্ষমতা। আমি বলবো এটা হচ্ছে রাষ্ট্রপতির একটা বিশেষ ক্ষমতার কথা বলা হচ্ছে। কি? রাষ্ট্রপতির হচ্ছে একটা বিশেষ ক্ষমতা। এই ক্ষমতা বলে রাষ্ট্রপতি যে কোনো কি করতে পারে? দেখেন যে কোনো দণ্ডকে ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, দণ্ড বিলম্ব, দণ্ড মৌকুফের অধিকারকে খর্ব করবে না। তাহলে রাষ্ট্রপতি কি কি অধিকার এখানে সৃষ্টি করতে পারে? যে কোনো দণ্ডকে তিনি কি করতে পারেন? ক্ষমা প্রদর্শন করতে পারেন। ক্ষমা প্রদর্শন।
এই যে আমরা দেখি না হাইকোর্ট সুপ্রিম কোর্টে যখন কোনো আসামির মৃত্যুদণ্ড বহাল থাকে আপিলে, তখন কিন্তু রাষ্ট্রপতির কাছে একটা ক্ষমা প্রার্থনার জন্য বলা হয়। এই ক্ষমতাটাই হচ্ছে 55 ক ধারা। যদি কেউ পারেন একটু আমাকে কমেন্ট করবেন, এটা সিআরপিসির কত কত ধারায় আছে, সিআরপিসির সেকশন কত কত কত, দেখি কে পারেন। সিআরপিসি ফৌজদারি কার্যবিধির কত কত ধারায় এই 3টা বিষয়েই বলা আছে, দেখি কে পারেন। সবচাইতে গুরুত্বপূর্ণ। ওকে, এখন দেখেন এই যে তিনি কি করতে পারেন, ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, দণ্ড মওকুফ, দণ্ড লাঘব করতে পারেন, দণ্ড মওকুফ করতে পারেন, আর অনেক দণ্ড মওকুফ, দণ্ড লাঘব, দণ্ড বিলম্ব ইত্যাদি ইত্যাদি। এই যে রাষ্ট্রপতির একটা বিশেষ অধিকারের কথা বলা হয়েছে 55 ক, 55 ক। ওকে, এখন দেখেন 400 কত 1, 402, 402 এর ক। এই যে রাষ্ট্রপতি 402 এর ক, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। কে কে পারলেন উত্তর করতে দেখি তো। 102, 100, 401, 402। 402 এর ক হচ্ছে রাষ্ট্রপতি, 401, 402, হ্যাঁ, 54, 401, 55, 402, 402 এর ক, 55 ক। ক ক ক ক মিল আছে এখানে, হ্যাঁ। ওকে ওকে, দেখি এখান থেকে কি কি প্রশ্ন আসছে একটু সমাধান করে ফেলি সবাই, কারণ আমরা বেসিকটা জানার পাশাপাশি এখান থেকে আমাদের শিখতে হবে বিগত সালের প্রশ্নগুলো, হ্যাঁ। প্রশ্নগুলো কি কি ধরনের প্রশ্ন এখান থেকে করা হয়েছে। প্রশ্ন আসছে, যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারে। যিনি দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই উক্ত দণ্ডকে সরকার কত বছরের জন্য হ্রাস করতে পারে, একটু কমেন্ট করেন সবাই। কত বছরের জন্য হ্রাস করতে পারে দণ্ডিত ব্যক্তির ক্ষমতা ছাড়াই। 1.5 ঘন্টা প্রায় ক্লাস, আমরা 10-15 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে, সমস্যা নেই, হ্যাঁ। একটু সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। ওকে, পরের প্রশ্ন, দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের যে বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে। দণ্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা সংরক্ষণ করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির কত ধারায় করা হয়েছে, হতে পারে প্রশ্ন। 57 ধারাতে চলে যাচ্ছি। 57 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট ধারা। দণ্ডের ভগ্নাংশের, হ্যাঁ, দণ্ডের মেয়াদের ভগ্নাংশ সমূহ, দণ্ডের মেয়াদের ভগ্নাংশ সমূহ, দণ্ডের মেয়াদের ভগ্নাংশ। এখন দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড মানেই হচ্ছে এই 57 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড মানে কি? যাবজ্জীবন কারাদণ্ড মানেই হচ্ছে 30 বছর। এই একটা কথাই আপনি মুখস্থ রাখবেন, বেশি না পারলে। যাবজ্জীবন কারাদণ্ড মানেই 30 বছর সশ্রম কারাদণ্ড। দেখেন, এটা নিয়ে একটা বিশেষ মামলা আছে, আতাউর রহমান মৃধা ভার্সেস দ্য স্টেট, তাই না? আতাউর রহমান মৃধা ভার্সেস স্টেট, এটাই হবে তো, তাই না? মামলাটা কি একটু কমেন্ট করবেন তো সবাই। আতাউর রহমান মৃধা ভার্সেস দ্য স্টেট, এই মামলাতে এই রায়টা হয়। সাজার মেয়াদের ভগ্নাংশ হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছরের মেয়াদের গণ্য হবে। ওকে, একটুই মনে রাখেন, আর কিচ্ছু দরকার নেই। 30 বছর, 30 বছর, 30 বছর। সাজা কোথায় আছে? 57। কোথায় আছে 57? ভগ্নাংশের হিসাব কোথায়? 57। কত বছর যাবজ্জীবন কারাদণ্ড বলা হয়? 30 বছর। হ্যাঁ, শরীফ আলম মামুন ভাই, নুসরাত জাহান শিফা, আরিফ হোসেন। ওকে, 30 বছর, 30 বছর। তারপরে আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণগুলোই পড়ে 63 ধারাতে চলে যাচ্ছি। অর্থদণ্ড কিভাবে হবে দেখেন, আমরা অর্থদণ্ডে চলে যাচ্ছি। এখানে পড়বেন 63 ধারা, দাগিয়ে রাখেন, মোস্ট ইম্পর্টেন্ট। 63 চলে যায় অর্থদণ্ডের পরিমাণ। অর্থদণ্ডের পরিমাণ, অর্থদণ্ডের পরিমাণটা কি হবে এখানে দেখা যাচ্ছে। অর্থদণ্ডের পরিমাণ দেখেন, একটা কথার শেষে বলা হচ্ছে অসীম হতে পারে, কিন্তু তা অত্যধিক হবে না। অসীম হতে পারে, অত্যধিক হবে না। এই কথাটাই, লাইনটা মনে রাখবেন। অর্থাৎ অর্থদণ্ডের পরিমাণটা আদালত ইচ্ছা করলে একজন ব্যক্তিকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, অর্থদণ্ড দিতে পারে।
এই যে কথাটা অসীম হতে পারে তবে তা অত্যধিক হবে না, আনলিমিটেড হবে তবে তা অত্যধিক হবে না। এখানে দেখা যাচ্ছে বিচারকের ক্ষমতা অনুযায়ী হবে জরিমানা, হ্যাঁ বিচারকের ক্ষমতা অনুযায়ী হবে তবে অত্যধিক হবে না, রাইট রাইট। অসীম হতে পারে কিন্তু তা অত্যধিক হবে না। হ্যাঁ, এই যে লাইনটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে দেখেন প্রশ্ন একটা করা হয়েছে, যে ক্ষেত্রে কোনো অর্থদণ্ডের পরিমাণ কি হতে পারে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই। বিচারকের, হ্যাঁ আতাউর রহমান মৃধা ভার্সেস দ্য স্টেট 73 DLR। ওকে, ভেরি গুড। এডি 2000। ও আকিব মাহমুদ, চমৎকার, একদম পেজ সহ দিয়ে দিয়েছেন, ভেরি গুড। দেখেন যিনি কমেন্টটা দিলেন, বিচারকের ক্ষমতা অনুযায়ী, ধারাতে তো উল্লেখই আছে বিচারকের যে ক্ষমতা, একটা ধারাতে যদি যখন অর্থদণ্ডের পরিমাণের কথা উল্লেখ না থাকে, একটা অপরাধ করছেন, সাধারণত কিন্তু প্রত্যেকটা ধারাতেই অপরাধের জন্য শাস্তি কি বা তার সেই অপরাধের জন্য কি পর্যন্ত অর্থদণ্ড দেওয়া যাবে এরকমের যে বিধান দেওয়া থাকে। এখন দেখা যাচ্ছে ওই রকমের বিধানটা ওই ধারাতে দেওয়া নাই, তখন বলা হচ্ছে 63 ধারাতে। সেই ক্ষেত্রে মানে অর্থদণ্ড কি রকম দেওয়া হবে, কত পর্যন্ত দেওয়া যাবে, 10,000, 20,000, 10 লাখ, 20 লাখ, ধারাতে যদি উল্লেখ না থাকে যে এই অপরাধটার জন্য এতটুকু পর্যন্ত অর্থদণ্ড দেওয়া যাবে, এরকম কোনো কথা বলা নাই ওই ধারাতে, তখন বলা হচ্ছে সেটা আনলিমিটেড হতে পারে তবে তা অত্যধিক, বিপুল হবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়, সেটা আনলিমিটেড বাট শ্যাল নট বি এক্সক্লুসিভ। হ্যাঁ, ওকে, এটাই হচ্ছে মূল বিষয় মাহবুব ভুইয়ান। ওকে ওকে, প্রশ্ন দেখেন, যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ কত হবে, 1,000, 2,000, 3,000 নাকি নির্দিষ্ট সীমা নেই তবে তা অত্যধিক হবে না, অত্যধিক হবে না। ওকে, 65 ধারাতে চলে যান। 65 ধারা, 65 ধারাতে সবাই চলে যায়। দেখেন, যে ক্ষেত্রে কারাবাস ও অর্থদণ্ডের বিধিও সেক্ষেত্রে কারাদণ্ড, জরিমানা উভয় দণ্ডে দণ্ডনীয় করা যাবে। 65 ধারাতে কয়েকটা কথা গুরুত্বপূর্ণ এখানে যা মনে রাখবেন, যে ক্ষেত্রে আসামির কারাদণ্ড, অর্থদণ্ড প্রদান করা হয়েছে কিন্তু সে অর্থদণ্ড দিতে ব্যর্থ। দেখা যাচ্ছে রহিম একটা অপরাধ করলো, ধরেন রহিম একটা অপরাধ করলো, তাকে কি করা হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাকে অর্থদণ্ডেও দেওয়া হয়েছে, অর্থদণ্ড, কারাদণ্ড এবং অর্থদণ্ড দুইটাই দেওয়া হয়েছে, কারাদণ্ড এবং অর্থদণ্ড দুইটাই দেওয়া হয়েছে। এমন হতে পারে রহিম একটা অপরাধ করলো, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে কারাদণ্ড পাশাপাশি তাকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। এখন রহিম কি অর্থদণ্ড দিতে ব্যর্থ, অর্থদণ্ড দিতে ব্যর্থ, তিনি অর্থদণ্ড দিতে ব্যর্থ। এখন এই অর্থদণ্ড অনাদায়ে তাকে কতটুকু পর্যন্ত কারাদণ্ড প্রদান করা যাবে, এই কথাটাই হচ্ছে 65 ধারার মূল কথা। এখানে কি বলছে, মূল অপরাধের 4/1 অংশ। দেখেন, বলা হচ্ছে যে আদালত অপরাধীকে অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডে দণ্ডিত করা আদেশ করবেন তার মেয়াদ অপরাধটির জন্য নির্দিষ্ট সর্বোচ্চ মেয়াদের 1/4 বেশি হবে না। তাহলে এই যে অপরাধটি হবে, এই অপরাধের সর্বোচ্চ শাস্তির কি হবে না, 1/4 বেশি হবে না, অর্থাৎ 4/1 1/4। ভেরি গুড, 4/1 বেশি হবে না। ভেরি গুড যারা উত্তর দিয়েছেন, উষা। হ্যাঁ, অর্থাৎ এখানে যখন রহিমকে দুইটা অপরাধের শাস্তি দেওয়া হবে, মানে দুই ধরনের শাস্তি, একটা অপরাধের জন্য যখন তাকে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয় কিন্তু এখানে অর্থদণ্ড তিনি প্রদান করতে ব্যর্থ, সেক্ষেত্রে কি হবে, ওই যে অপরাধটার সর্বোচ্চ শাস্তি হিসেব করে 4/1 ধরেন, মূল অপরাধের শাস্তি ধরেন কথার কথা 1 বছর এবং তাকে অর্থদণ্ড দিল। এখন অর্থদণ্ড দিতে তিনি ব্যর্থ, তাহলে 1 বছর 12 মাসকে আপনি ভাগ করেন কি দিয়ে, 4 দিয়ে। 12 মাসকে 4 দিয়ে ভাগ করেন, কত দিতে হবে বলেন, এটা
কয় বছর শাস্তি দেওয়া যাবে? ধরেন রহিম একটা অপরাধ করলো, এই অপরাধের শাস্তি ধরেন 1 বছর, তাকে অর্থদণ্ড প্রদান করা হলো। এই মামলায় অর্থদণ্ড তিনি দিতে ব্যর্থ। কি বলছেন 37.5 বছর মানে? বলেন তো, 1 বছরের দণ্ড, তাহলে 12 মাসকে আমরা 4 দিয়ে ভাগ করি, কত হবে? তিন মাস হবে। আড়াই, এখানে আবার 2.5 কই পাইলেন আপনি রাশেদ খান? 3 মাস, 3 4 12, 3 মাস। এরকম প্রশ্ন হতে পারে তো, প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে না? যে রহিম একটা অপরাধ করলো, আদালত তাকে অর্থদণ্ড দিলেন, বা আদালত তাকে কারাদণ্ডের পাশাপাশি তাকে অর্থদণ্ড প্রদান করলেন। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হচ্ছে 1 বছর, কিন্তু রহিম অর্থদণ্ড দিতে ব্যর্থ হলো। রহিমের সর্বোচ্চ শাস্তি অর্থদণ্ড অনাদায়ে কত? 2 মাস, 3 মাস, 6 মাস? এরকম প্রশ্ন হতে পারে। 3 মাস, উত্তর 3 মাস। হিসাব করতে হবে তো, হ্যাঁ, উত্তর হচ্ছে 3 মাস। এরকম প্রশ্ন হলে অবাক হওয়ার কিছু আছে? এরকম প্রশ্ন তো হতেই পারে, এরকম প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তারপরে চলে যাচ্ছি কোথায়? কেবলমাত্র যদি অর্থদণ্ড দেওয়া হয়, শুধুমাত্র অর্থদণ্ড, দেখেন আমরা 66 ধারায় যাবেন। শুধুমাত্র অর্থদণ্ড দিলে, শুধুমাত্র অর্থদণ্ড, এটা অনাদায়ে শাস্তি কতটুকু হতে পারে? এটাই হচ্ছে মূল বিষয়। শুধুমাত্র একটা অপরাধের শাস্তি যদি অর্থদণ্ড থাকে, শুধুমাত্র একটা শাস্তি অর্থদণ্ড, একটা অপরাধের শাস্তি অর্থদণ্ড, সেই ক্ষেত্রে যদি আদালত তাকে অর্থদণ্ড দেন, ধরেন রহিম একটা অপরাধ করলো, আদালত এই অপরাধের একমাত্র শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, এখানে কারাদণ্ড নাই। একটা অপরাধ করলো, কারাদণ্ড নাই, আদালত তাকে শুধুমাত্র অর্থদণ্ড দিলেন, শুধুমাত্র অর্থদণ্ড, কারাদণ্ড দিলেন না। এখন অর্থদণ্ড তিনি দিতে ব্যর্থ, অর্থদণ্ড প্রদান করতে ব্যর্থ, তখন তার শাস্তিটা কিরকম হবে? দেখেন, 50 টাকা যদি অর্থদণ্ড হয়, 50 টাকা পর্যন্ত তার কারাদণ্ড কত দেওয়া যাবে? এখানে বলা হচ্ছে 2 মাস। 50 টাকা যোগ প্লাস 100 টাকা পর্যন্ত কয় মাস? 4 মাস। রহিমকে তখন 4 মাস দেওয়া যাবে। যদি 100 টাকার ঊর্ধ্বে হয়, কারাদণ্ড দেওয়া যাবে 6 মাস। দেখেন, পেনাল কোড 1860-এর 66 ধারাটা গুরুত্বপূর্ণ। এই অর্থটা কি, বেসিকটা কি? এখানে কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অর্থদণ্ড যদি অনাদায় হয়, অনাদায় মানে কি? রহিম একটা অপরাধ করলো, এখন দেখা যাচ্ছে রহিমকে আদালত অর্থদণ্ড প্রদানের নির্দেশ দিলেন। ধরেন রহিমকে আদালত 50 টাকা বা 40 টাকা অর্থদণ্ড প্রদানের নির্দেশ দিলেন। রহিম বলল আমি টাকা দিতে পারবো না, 2 মাস কারাদণ্ড। রহিম যদি দেখা যাচ্ছে 55 টাকা, 60 টাকা, 90 টাকা, 100 টাকা পর্যন্ত যে কোনো একটা অর্থদণ্ড আদালত প্রদান করলো, 4 মাস। রহিম যদি দেখা যাচ্ছে 100 টাকার অধিক, 1 লক্ষ টাকা জরিমানা করলো রহিমকে আদালত, 1 লক্ষ টাকা, তখন তার শাস্তি কত হবে? এটা যদি দিতে না পারে অনাদায়ে, রহিমকে যদি 1 লক্ষ টাকা আদালত জরিমানার আদেশ দেন, এখন রহিম শাস্তি কত হবে বলেন অনাদায় করলে? কমেন্ট করবেন। রহিম 1 লক্ষ টাকা, আমার প্রশ্ন হচ্ছে, রহিম 1 লক্ষ টাকা আদালত রহিমকে অর্থদণ্ড প্রদান করলেন, জরিমানা দিলেন, জরিমানার আদেশ দিলেন। এখন রহিম দেখা যাচ্ছে এই যে আদালতের জরিমানার আদেশটা তিনি দিতে ব্যর্থ, তখন এখানে কি হবে? একটু কমেন্ট করবেন সবাই। কি হবে? কয় মাস? ওকে, দেখেন কিছু প্রশ্ন আমরা এখানে। সর্বোচ্চ শাস্তি কত? অর্থদণ্ডের সর্বোচ্চ, অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ শাস্তি কত? এই প্রশ্নের উত্তর করেন তো।
আপনারা এই প্রশ্নটার উত্তর দেন যে অর্থদণ্ড সর্বোচ্চ শাস্তি কত, অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ শাস্তি কত। যে ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডে অনাদায়ে শাস্তি, অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ শাস্তি কত। লাকি আক্তার কেয়া যুক্ত আছেন, নাজমুল ইসলাম নাইম, অনেকেই ঘুমিয়ে যাচ্ছেন, প্রায় 80 জন যুক্ত আছেন। 6 মাস 6 মাস, হ্যাঁ ভেরি গুড। দেখেন একটা প্রশ্ন করি, উত্তর করবেন। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে 100 টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। আর একটা কথা মনে রাখবেন, 66 ধারাতে সর্বোচ্চ শাস্তি হচ্ছে 6 মাস, যদি 2 কোটি টাকাও হয় শাস্তি 2 মাস। আরেকটা মনে রাখবেন, এখানে কারাদণ্ডটা হবে সর্বদাই, এই ক্ষেত্রে কারাদণ্ড হবে সর্বদাই বিনাশ্রম। অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে, অর্থদণ্ড অনাদায়ে আবারও বলি, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে সেটা হবে বিনাশ্রম। মনে থাকবে? চলি কোথায়, 70 ধারাতে চলে যায় সবাই। 70 আর 3টা ধারা পড়াবো, একটু ওয়েট করেন, ঘুমিয়ে পড়বেন না, একটু ওয়েট করেন, ওকে। আর 3টা ধারা পড়াবো। বলেন তো দেখি, অর্থদণ্ড বিনা অনাদায়ে কারাদণ্ড আদালত প্রদান করলে সেই কারাদণ্ডের ধরন কি হবে, সশ্রম নাকি বিনাশ্রম? প্রশ্ন কিন্তু এগুলো থেকেই হবে, কঠিন না, একটু বুঝে শুনে পড়েন। ডিভিশন ক্লাস মানে আগামীকাল, একটু বলেই দিচ্ছি, আগামীকাল আমি আর 3টা ধারা পড়াবো। এখানে পড়াবো 70 ধারা, পড়াবো 73 ধারা, 75 ধারা, খুবই গুরুত্বপূর্ণ 3টা ধারা, একটু ওয়েট করেন। বিনাশ্রম, শাহিদ খান শাহিদ। দেখেন আগামীকাল ক্লাসের পূর্বে একটু বলে দিচ্ছি, যারা যুক্ত আছেন, আগামীকাল ক্লাস 11টায়, তাই না? 11টার পূর্বে আপনাদের শর্ত হচ্ছে, আমি যে কথাটা বলবো আপনাদের শর্ত কি, 1 থেকে আমি যে ধারাগুলো 75 পর্যন্ত আজকে পড়াচ্ছি সবাই 2 বার করে লিখে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, 2 বার। এটা হচ্ছে বাধ্য, এটা আপনি মানতে বাধ্য। কি বলছি একটু কমেন্ট করেন তো। হ্যাঁ, বিনাশ্রম হবে। আগামীকাল যারা আমাদের গ্রুপে যুক্ত আছেন স্পেশাল ব্যাচে, এটা হচ্ছে আপনি মানতে বাধ্য, অবশ্যই করবেন। বাধ্যতামূলক ক্ষমতা আছে না, আমরা পড়ি নাই। গলা ভেঙে যাচ্ছে আমার, বেশ কিছুদিন যাবত আমার গলার ভয়েসটা ভালো না, ভেঙে যাচ্ছে। একটু কমেন্ট করবেন। আমি এই বোর্ডে কি লিখলাম, আগামীকাল ক্লাসের পূর্বে কে 2 বার করে গুরুত্বপূর্ণ ধারাগুলো লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন, একটু হাত তুলেন। কে পারবেন একটু হাত তুলেন। ভাই চাপে রাখবো এখন, প্রত্যেক দিন মিনিমাম 4 ঘন্টা করে পড়বেন আইনজীবী হতে হলে। ক্লাসের শুরুতেই একটা কথা বলেছিলাম যে আইনজীবী হতে পারবেন না যদি এখন পরিশ্রমটা না করেন। শেষ সময়ের যে একটা প্রস্তুতি, অবশ্যই পরিশ্রম করতে হবে, আমার আদেশ মানতে হবে। আমি আমার স্টুডেন্টকে অবশ্যই বলি, যারা যুক্ত আছেন আমার সাথে, আমার গাইডলাইন, আমার ক্লাস, আমার হ্যান্ড নোট 3টা ইনশাল্লাহ পালন করেন, আমার পরীক্ষাগুলো দেন, আলহামদুলিল্লাহ পাশ করবেন। 2 বার লিখে জমা দিতে হবে ইনশাল্লাহ। কে পারবেন ইনশাল্লাহ লিখেন। ইনশাল্লাহ আপনাদের যে মনের আশা, আল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 বার লিখে পাঠিয়ে দিবেন। 2 বার, সকালে 1 বার, রাতে 1 বার। দেখি কে পারেন, আগামীকালকে দেখব। অ্যাসাইনমেন্ট ভাই 160 জন যুক্ত আছেন আমাদের স্পেশাল ব্যাচে, আমি দেখলাম 160 জন। আগামীকাল না, 3টা দিন দেখব, 3 দিন। যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন না, আমার ক্লাসে যারা নিয়মিত থাকবেন না, তাদের সমস্যা আছে, আরও বিভিন্ন কোচিংয়ে করেন, তাদেরকে আমি গ্রুপ থেকে আউট করে দেব। গ্রুপ থেকে আউট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যত গ্রুপই আছে না কেন, যদি আমার নির্দেশ, এটা আমি আপনার ছোট হতে পারি বয়সে, এটা আমার নির্দেশ, আপনাকে মানতে হবে। এখন যারা আমার সাথে যুক্ত আছেন, হতে পারে আমি আপনার ছোট বয়সে, আপনার ছেলের বয়সে হতে পারে, অনেক আছেন আমার পিতার সমতুল্য বয়স, সবার উদ্দেশ্যেই বলি, আমার নির্দেশ এখানে আপনাকে মান্য করতে হবে। আগামীকাল যে ধারা পর্যন্ত পড়াবো 2 বার করে লিখে জমা দিবেন ইনশাল্লাহ, ওকে।
চলে যাচ্ছি ৭০ ধারা, সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থদণ্ডের মধ্যে ৭০ ধারা। এখানে যে কথাটা বলছে, জরিমানা ৬ বছরের মধ্যে কারাবাসকালে আদায়যোগ্য অর্থদণ্ডে, অর্থাৎ সহজ কথা বুঝাই দেই, জরিমানার তামাদি, জরিমানার তামাদির কথা বলা হচ্ছে। জরিমানার তামাদি মেয়াদ, ফৌজদারিতে জরিমানার তামাদি মেয়াদের কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে জরিমানা কত দিনের মধ্যে আদায় করা যাবে। স্যার আপনার কথা মতো প্রতিদিন কমপক্ষে ৪-৫ ঘন্টা পড়তে আজ ৩ মাস যাবত, কিন্তু সমস্যা একটা ভুলে যাই। ভুলে যাওয়ার অর্থই বারবার লিখতে হবে। নাজমুল হক টাইম, অ্যাসাইনমেন্ট আপনি জমা দেন না ভাই, চাপা মারবেন না, আপনি অ্যাসাইনমেন্ট জমা দেন না। আপনি যে পড়েন আমি কিভাবে বুঝবো? আপনি চাপা মারলে হবে, আপনি তো অ্যাসাইনমেন্টই জমা দেন না নাইম সাহেব। কারণ আমি এখন স্পষ্ট কথা বলবো, যারা যারা যুক্ত আছেন, লজ্জার কিচ্ছু নাই। কেন একবার করব? আপনার প্রবলেম কি? 2 বার লিখলে আপনার 2 বার আপনার উপকার হবে, আপনার লাভ হবে। 2 বার লেখা মানে কি জানেন? মুখস্থ হয়ে যাবে আপনার। জরিমানার তামাদি মেয়াদ, অর্থাৎ জরিমানাটা কত দিনের মধ্যে আদায় করা যাবে। দেখেন, যদি আদালত অর্থদণ্ড প্রদান করেন, এখানে বলা হচ্ছে 6 বছরের মধ্যে আদায় করাতে পারবেন। 6 বছরের মধ্যে। ধরেন 2 মাস শাস্তি দিল, তাও 6 বছরের মধ্যে অর্থদণ্ড দিলে আদায় করা যাবে। হ্যাঁ, ভেরি গুড খাদিজা, চমৎকার। দেখেন, জরিমানা আদায় করা যাবে 6 বছরের মধ্যে। 1 মাসের শাস্তি হলেও আপনি 6 বছরের মধ্যে যে কোনো সময় জরিমানার টাকা আদায় করে নিতে পারবেন। 6 বছরের মধ্যে আদায়যোগ্য লিখে ফেলেন। সবচাইতে মোস্ট 6 বছর, এই 6 বছরটা লিখেন। জরিমানার টাকা আদায় করা, অর্থদণ্ড প্রদান করা হলে 6 বছরের মধ্যে আদায়যোগ্য। 6 বছরের মধ্যে আদায়যোগ্য লিখে ফেলেন সবাই, আদায়যোগ্য। এখন দেখেন, একজন আসামির শাস্তি হলো ধরেন 14 বছর। এখন কত দিনের মধ্যে জরিমানার টাকা আদায় করা যাবে? 14 বছরের মধ্যে যে কোনো সময়। হ্যাঁ, ধরেন যাবজ্জীবন কারাদণ্ড হলো, সাথে অর্থদণ্ড হলো, তাহলে 30 বছর যাবজ্জীবন কারাদণ্ড আমরা জানি যে কোনো সময় আদায় করা যাবে। তাহলে এখানে বোঝাইতে পারছি মূল বিষয় দুইটাই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ, এখানে যদি রহিমকে অর্থদণ্ড দেওয়া হলো, রহিম মারা গেল, এই রহিম মারা যাওয়ার পরে কি তার অর্থদণ্ড মওকুফ হবে? না। অর্থদণ্ড, আসামি মারা গেলে তার বিরুদ্ধে যে শাস্তি, সেটা মওকুফ হবে। আসামিকে শাস্তি প্রদান করা হলো, সেটা অ্যাবেট হয়ে যাবে। বাট অর্থদণ্ড, আসামি মারা গেলেও অর্থদণ্ড মওকুফ হয় না। এটা কোথায় বলা আছে? আসামি মৃত্যুবরণ করলেও অর্থদণ্ড মওকুফ হবে না। কোথায় বলা আছে? আরে ভাই, আমি কি এটা তামাদি পড়াইতেছি? আমি তো বোঝার জন্য আপনাকে বললাম যে অর্থদণ্ড আদায়ের একটা তামাদির কথা বলা হচ্ছে। তামাদি তো এটা বোঝার স্বার্থে বললাম। এখানে কি বলছে? জরিমানা 6 বছরের মধ্যে কারাবাসকালে আদায়যোগ্য, অর্থাৎ অর্থদণ্ডটা আপনি জরিমানা করলে আদালত 6 বছরের মধ্যে আদায় করা যাবে। তবে যে সকল অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে 14 বছর, 20 বছর, সাথে জরিমানা করা হয়, এখন 14 বছর শাস্তি দিলে 14 বছরের মধ্যে আদায় করা যাবে। এটাই বলছি, মানে কথার কথা বলছি। তামাদি মেয়াদ, জরিমানা আদায়ের তামাদি মেয়াদ, জরিমানা আদায়ের যে তামাদি, এটাও যদি আপনি না বুঝেন, আমি কি বলছি ফৌজদারিতে তামাদি আছে? মূল মামলা ফৌজদারিতে তামাদি নাই, কে বললো? আপনি আপিল করবেন না? আপিল কি ফৌজদারি আপিল হয় না? রিভিশন হয় না? তামাদি হবে না কেন? বিলম্ব মওকুফ হয় না? অবশ্যই তামাদি ফৌজদারিতেও আছে, তবে মূল মামলার ক্ষেত্রে তামাদি নাই। মূল মামলা, হ্যাঁ, এটা তো জরিমানার টাকা, এটা দরখাস্ত দেওয়া যাবে, কেন তামাদি হবে না? হ্যাঁ, তার সম্পত্তি থেকে আদায় করা হবে। যদি কেউ মারা যায়, অর্থদণ্ড সম্পত্তি, তার পরিত্যক্ত যে সম্পত্তি আছে, সম্পত্তি থেকে আদায় করা যাবে, সম্পত্তি থেকে আদায় করা যাবে। হ্যাঁ, যাই হোক, অনেকেই আপিল আছে, হ্যাঁ আপিল আছে, দরখাস্ত আছে, বোঝানো গেছে অর্থদণ্ড। এখন দেখেন আমরা 73 ধারাটা, নির্জন কারাবাস, সলিটারি কনফাইনমেন্ট। নির্জন কারাবাস কোথায়? 73 ধারা, সবচাইতে গুরুত্বপূর্ণ ধারার অন্যতম ধারা। নির্জন কারাবাসটা দেখেন, এখান থেকে নির্জন কারাবাসের সর্বোচ্চ মেয়াদ কয় মাস? প্রশ্ন হতে পারে 3 মাস। মনে রাখেন, নির্জন কারাবাসটা কি?
নির্জন কারাবাসটা এই যে আমরা যে আয়নাঘর দেখি, আয়নাঘরের মতো, আয়নাঘর, সংক্ষেপে আয়নাঘর। ওকে, নির্জন কারাবাস সর্বোচ্চ মেয়াদ কত? সর্বোচ্চ 3 মাস। নির্জন কারাবাস সর্বোচ্চ, আরে বানান ভুল হচ্ছে, এখন ক্লাসের টাইম শেষ। কি লিখলেন? সম্পত্তি যদি না থাকে আয়নাঘর, বুঝছেন? সর্বোচ্চ সলিটারি, তা বানান ভুল, 3 মাস। দেখেন এখানে মূল কারাদণ্ড 6 মাস কম হলে, অর্থাৎ 6 মাসের কম হলে আপনি নির্জন কারাবাসে কয়দিন নেওয়া যাবে? এটা হচ্ছে প্রশ্ন। 1 মাস পর্যন্ত নিতে পারবেন, 1 মাস। মূল কারাদণ্ড 6 মাসের বেশি 1 বছর পর্যন্ত, 6 মাস যোগ বেশি হয়ে 1 বছর পর্যন্ত হলে 2 মাস। এটা মনে রাখবেন অঙ্কেতে, হ্যাঁ। 1 বছরের ঊর্ধ্বে হলে মূল কারাদণ্ড, তখন হচ্ছে 3 মাস। এটা হচ্ছে মূল ব্যাখ্যাটা। অর্থাৎ 6 মাস পর্যন্ত যদি হয়, 6 মাস মাইনাস 6 মাস, আবারও লিখি 1 মাস। 1 মাস পর্যন্ত আপনাকে কি করা যাবে? নির্জন কারাবাসে নেওয়া যাবে। তারপরে 6 মাসের ঊর্ধ্ব হয়ে 1 বছর পর্যন্ত যদি হয় 2 মাস। 1 বছরের ঊর্ধ্বে যদি হয় নির্জন কারাবাস নেওয়া যাবে 3 মাস। সর্বোচ্চ নির্জন কারাবাস হচ্ছে 3 মাস। এটা হচ্ছে মূল বিষয়টা, বেজিকটা। হ্যাঁ, আসামি যখন একভাবে কোনো জেলে রাখা হয় তাকে নির্জন কারাবাস বলে, যেটা আমরা সংক্ষেপে বললাম আয়নাঘর। ঠিক আছে। নির্জন কারাবাসের সীমা সম্পর্কে 74 ধারাটা দেখেন। 74 ধারাটা একটু দেখে নিতে পারেন। নির্জন কারাবাসের সময়সীমা, হ্যাঁ, সর্বসাকুল্যে 3 মাসের বেশি হবে না। রাইট। আয়নাঘর আমরা দেখেন, আয়নাঘরটা, ও মা খুবই গরম লাগতেছে। নির্জন কারাবাসের সীমাটা কি, লিমিটটা কি, এটা 74 ধারাটাও একটু মনে রাখেন। সীমা, নির্জন কারাবাসের নির্জন কারাবাসের যে সীমাটা কি দেখেন। নির্জন কারাবাসের ক্ষেত্রে একটানা 14 দিনের বেশি হবে না। একটানা, এটা একটু মুখস্থ করবেন, একটানা 14 দিনের বেশি হবে না। ওকে। তারপরে দেখেন মূল কারাদণ্ড 3 মাসে বেশি হলে নির্জন কারাবাসে 1 মাসে 7 দিনে হবে না। আর 3 মাস মূল কারাদণ্ড হলে 1 মাসে কয় দিনে বেশি হবে না? 7 দিন। এই দুইটা মনে রাখবেন। 75 ধারাটা পড়িয়ে আজকে শেষ করব। তেলের ভিতরে তেল, শাহিদ খান শাহিদ, তেলের ভেতরে তেল, বুঝলাম না এরকম কমেন্ট কেন ভাইয়া, কি উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করলে ভালো হতো। হ্যাঁ, অপ্রাসঙ্গিক কমেন্ট আমরা যেন না করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কেউ গ্রুপে বা লাইভে অপ্রাসঙ্গিক না করলে আমি মনে হয় খুশি হব। দেখেন 75 ধারা, এই ধারাটা বুঝবেন না অনেকেই। 75 ধারাটা দেখেন, এখানে যে কথাটা বলা হচ্ছে, পূর্ববর্তী দণ্ডের পরে, পূর্ববর্তী দণ্ড, প্রিভিয়াস দণ্ড, হ্যাঁ, পূর্ববর্তী দণ্ডের পরে। দেখেন আমরা যখন মামলাগুলোতে দেখি পিসিপিআর নামে একটা, পিসিপিআর অর্থাৎ তার পূর্ববর্তী অতীত রেকর্ড। যখন তদন্তকারী কর্মকর্তা একজন অপরাধীর একটা মামলা তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন, তখন পিসিপিআর নামে একটা অধ্যায় থাকে, আলাদা একটা পার্ট থাকে। ওই আসামির নামে আর পূর্ববর্তী কি দণ্ড আছে, কি শাস্তি পেয়েছে, কি অপরাধ সে করেছে, তার বিরুদ্ধে কয়টা মামলা আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাখ্যা পিসিপিআর নামক একটা আলাদা চ্যাপ্টার থাকে, সেখানে লেখা থাকে চার্জশিটে। এখন দেখেন কোনো আসামির পূর্ববর্তী দণ্ড আছে, তারপরে ওই অপরাধটা যদি, একটা অপরাধে তার পূর্ববর্তী দণ্ড হয়েছে, ধরেন করিম চুরি করছে আগে, চুরি করার পরে তার একটা দণ্ড হয়েছে ধরেন 3 বছরের অধিক। চুরি করলে 3 বছরের অধিক শাস্তি হতে পারে না? ঘর থেকে চুরি করলে শাস্তি কত? 7 বছর। তাহলে তার শাস্তি হয়েছে ধরেন 4 বছর। পরবর্তীতে করিম যদি আবারও পুনরায় চুরি করে, এই ধারাতে বলা হচ্ছে পূর্ববর্তী দণ্ডের পরে 2টা অধ্যায়ের কথা বলা হচ্ছে। এই ধারাতে 2টা অধ্যায়, হ্যাঁ 2টা অধ্যায় কি 12 এবং 17তম অধ্যায়। 12তম অধ্যায় কি আছে একটু যদি কেউ পারেন কমেন্ট করবেন। এবং 17তম অধ্যায়
সম্পত্তি সম্পর্কিত অপরাধ, এটা যদি পূর্বে কেউ করে, পূর্বে তার শাস্তি হলো, ধরেন তার শাস্তিটা কত, এই ধারাতে বলা হচ্ছে 3 বছরের অধিক, 3 বছরের অধিক যদি শাস্তি হয়, ঠিক আছে। কোন কোন অধ্যায়ে? 12। এই যে সরকারি, দেখেন বলা হচ্ছে এই যে সরকারি কোনো মুদ্রা স্ট্যাম্প জালকরণের যে অপরাধগুলো, সরকারি কয়েন মুদ্রা, হ্যাঁ, 12তম অধ্যায়ে কেউ একটা টাকা জাল করলো, টাকা, কথার কথা, তার কি হলো, 3 বছরের অধিক শাস্তি হলো। পরবর্তীতে আবারও যদি তিনি টাকা জালের অপরাধ করেন, তার শাস্তিটা কত হবে? 17তম অধ্যায়ে পূর্বে একজন শাস্তি করলো সম্পত্তি সম্পর্কিত, কেউ ডাকাতি করলো বা চুরি করলো, তার 3 বছরের শাস্তি ডাকাতির জন্য বা চুরির জন্য হয়েছিল, কথার কথা। পরবর্তীতে একই অপরাধ যদি তিনি করেন, সেই পুনরায় অপরাধের জন্য তাকে যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। তাহলে তার শাস্তিটা তখন কত হবে? যাবজ্জীবন হতে পারে বা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। চমৎকার একটা ধারা। হ্যাঁ, কয়েন বা স্ট্যাম্প, হ্যাঁ, ভেরি গুড। মূল কথাটা কি আবারও বুঝাই, 75 ধারাতে 2টা অধ্যায়ের কথা বলা হচ্ছে। ধরেন কেউ স্ট্যাম্প, টাকা পয়সা জাল করা, এরকম একটা অপরাধ করলো, অথবা কেউ চুরি করলো, ডাকাতি করলো, অর্থাৎ 17তম অধ্যায়ে যে অপরাধগুলোর কথা বলা আছে, 12তম অধ্যায়ে যে অপরাধগুলোর কথা বলা আছে, এরকম কোনো অপরাধ একজন ব্যক্তি করলো, তার দেখা যাচ্ছে 3 বছরের অধিক শাস্তি হলো একটা মামলায়। পরবর্তীতে ওই মামলা থেকে তিনি আপিলে বা যেভাবেই হোক খালাস পেলেন, হাজত খেটে বের হলেন বা আপিলে বের হলেন, এমন হতে পারে। তারপরে দেখা যাচ্ছে ওই অপরাধটা তিনি আবারও করলেন, তখন কিন্তু বলা হচ্ছে যদি তার আগে 3 বছরের অধিক শাস্তি হয়ে থাকে, পরবর্তীতে কিন্তু তার শাস্তিটা বৃদ্ধি পাবে। বৃদ্ধিগত যাবজ্জীবন আদালত দিতে পারেন, কমপক্ষে 10 বছর এবং অর্থদণ্ড। বোঝানো গেছে? তাহলে সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, 1 ঘন্টা 55 মিনিট বা 2 ঘন্টায় পড়াই। আসলেও বেশি ধারাগুলো পড়ালে রিভিশন তো একটু এভাবে সময় 2 ঘন্টায় যাবে। রিভিশন তো অনেক ধারা নিয়ে পড়াবো, তাই না, অনেকগুলো। তবে আমি যেগুলো পড়িয়েছি এর বাইরে প্রশ্ন হলে 1-2টা হতে পারে। আমি বলি, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো থেকে 75% ক্লাস থেকেই কমন পাবেন, কমন 75%। হ্যাঁ, আপনার 100 দরকার নাই। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো যেন পিওরভাবে 100ভাবে কালকে 2 বার লিখবেন, সারাদিন পড়বেন। 1 থেকে 75 ধারা পর্যন্ত 2 বার লিখবেন, বারবার পড়বেন। নিজের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, বই থাকে, মডেল টেস্ট 1 থেকে 75 ধারা পর্যন্ত নিজে নিজে মডেল টেস্ট পরীক্ষা দিবেন, বারবার দিবেন। কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, ওটাকে আবার পড়বেন। আবার বলি, কি বললাম ভাই, যারা যুক্ত আছেন আমার স্পেশাল ব্যাচে, পাস করতেই হবে। এটা আপনার সম্মান না, শুধু আমারও সম্মানের বিষয়। অর্থাৎ আগামীকাল প্যানাল কোডের 75 ধারা পর্যন্ত যে ধারাগুলো পড়িয়েছি, যে ধারাগুলোর উদাহরণ পড়তে বলেছি, উদাহরণ ব্যাখ্যা পড়তে বলেছি, সেগুলো ভালোভাবে পড়ে 2 বার লিখে অ্যাসাইনমেন্ট করে পাঠিয়ে দেবেন। পাশাপাশি আপনার বাসায় যে বইটা দেখে আপনি প্রিপারেশন নেবেন, মডেল টেস্ট বই থাকলে 1 থেকে 75 ধারা পর্যন্ত পরীক্ষা দিবেন নিজে নিজে। কোনটা ভুল হলো মিলিয়ে দেখবেন, ওই ভুলটা বের করে কেন ভুল হলো আবার ভালোভাবে পড়বেন। এটাই হচ্ছে আমার দিক নির্দেশনা, আশা করি মেনে চলবেন এবং ইনশাল্লাহ এইভাবে এগিয়ে যান। 1 মাসে সেরা একটা প্রস্তুতি হবে, ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে। ভালো থাকবেন। কথা আসছে না, 2 ঘন্টা তো সারাদিন পরিশ্রম করেছি। আগামীকাল আবার ইনশাল্লাহ দেখা হবে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।